আমাকে সহ্য করতে পারেন না, তাই না? আপনার বউ দেখবেন আপনার থেকেও অসহ্যকর হবে। এটা প্রান্তির বদদোয়া আপনার জন্য। আফা, আপনি কারে বদদোয়া দিলেন? ফুলবানুর গলার স্বরে পাশে থাকালো প্রান্তি। গোয়েন্দা নজরে তার দিকে তাকিয়ে আছে সে। সেটা দেখে প্রান্তি ভাব দেখিয়ে বলল, তোমাকে বলবো কেন? আমি জানি আপনি কারে কইছেন। তা কি আর প্রান্তি বুঝতে পারছে না? খুব ভালোভাবেই বুঝতে পারছে যে তার বলা কথাগুলো ভাইজানের সৎ নিষ্ঠাবান দূত শুনে ফেলেছে। তবুও ফুলবানুকে ভেঙিয়ে তার মতো করে কথা বলে প্রান্তি বলল, আরে কইছি তাও। ভাইজান রে। তাহলে আবার জিগাও কেন? সত্যি করে কও তো, আমার পেছনে গোয়েন্দাগিরি করার জন্য তোমার ভাইজান মাসে আলাদা করে তোমারে কত টাকা করে মাইনে দেয়? আপনি আমারে ভেঙিয়ে কথা কইতেছেন আপা। আর ভাইজান আমারে আলাদা কোনো মাইনে দেয় না। ভাইজান খুব ভালো মানুষ, তাই আমি ভাইজানের হইয়া কথা কই। আপনিও একদিন বুঝবেন। সে কি আর প্রান্তি জানে না? তবে ভাইজান ভালো, এটা তো তাকে মানলে চলবে না। আর ভাইজানের এই সৎ নিষ্ঠাবান দূতের তার রাজার হয়ে কৃতজ্ঞতার আচরণ এবং গুণাগুণ সত্যায়িত বলে মেনে নিলেও তাকে চলবে না। বরং তার সামনে তার ভাইজানের নামে উল্টোপাল্টা কথা বলে তাকে খেপিয়ে তুলতে হবে, তবেই না প্রান্তির প্রশান্তি। তাই প্রান্তি পূর্বের ন্যায় আবারও ফুলবানুকে ভেঙিয়ে বলল, তোমার ভাইজান তো দুধে ধোয়া, আর আমরা সব কাদামাটি। ভাইজান একেবারে ভালো মানুষ। আপনি আমারে আবারও ভেঙিয়ে কথা কইতেছেন? আপনি ভাইজান রে বদদোয়া দিছেন কি? আমি আপনার বদদোয়া দিতেছি? আপনি তো ভাইজানের পছন্দ করেন না, তাই আপনার ঠিক ভাইজানের মতো একখান বর হইব। মিল্লাইয়া নিয়েন এই ফুলবানুর কথা। ফুলবানু কথাটা বলে আর দেরি করলো না। হাতে থাকা খাবারের ট্রেটা নিয়ে কেটে পড়ল। সে রান্নাঘর থেকে বের হতেই প্রান্তির মুখের কথাটা শুনে দাঁড়িয়ে পড়েছিল। তার ভাইজান ভালো মানুষ, আর ভালো মানুষের বদদোয়া দিচ্ছে। এখানে কথা কাটাকাটি না করলে কি চলে? তার চলে না, তাই সে কথা কাটাকাটিতে করলো, সঙ্গে বদদোয়াও দিয়ে দিল। এখন যদি সে এখানে দাঁড়িয়ে থাকে তবে তার সহ তার ভাইজানের 14 গোষ্ঠী সব উদ্ধার হয়ে যাবে। তাই দাঁড়িয়ে না থেকে কেটে পড়ে শ্রেয় মনে করলো সে। ফুলবানুর যাওয়ার পথে তীক্ষ্ণ দৃষ্টিতে কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল প্রান্তি। ফুলবানুকে বকবে কি? ফুলবানু তাকে ঠিক কি বদদোয়া দিয়ে গেল সেটাই ভাবতে আর বুঝতে ব্যস্ত। ফুলবানুর ন্যায় আগের দিন বুবুমণিও ঠিক এরকম কথা বলেছিল তাকে। এই প্রিয় মানুষগুলো তাদের কথার দ্বারা মূলত চাইছেটা কি? ইচ্ছাকৃত তাকে ভাগের আহার বানাতে? কিন্তু কেন? মনে মনে কথাগুলো ভেবে অযথা মন খারাপ হলো প্রান্তির। ফের বিড়বিড়িয়ে অভিমানী স্বরে বলল, কেউ ভালো না, কেউ আমাকে ভালোবাসে না। বৌমা এলো না যে কবির? হ্যাঁ আম্মা, আসলে আপনি যেদিন খুব অসুস্থ হলেন সেদিন আমার সাথে গিয়েছিল হসপিটালে আপনাকে দেখতে। তারপর বাড়িতে ফেরার পথে ফোন এলো ওর আম্মাও অসুস্থ হয়ে পড়েছেন, তাই সেখান থেকে ওকে নিয়ে ওর বাড়ি গিয়েছিলাম। ও এখনো ওর বাড়ি থেকে ফেরেনি, তাই আসতে পারিনি। আমিও একাই এসেছি আম্মা। ও কেমন আছেন উনি এখন? এই তো আজ সকালেই শুনলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছেন। দুজনে এই প্রসঙ্গ নিয়ে আরো কিছুক্ষণ কথা বললেন। ফের ফুলবানুকে নাস্তার ট্রে নিয়ে ঢুকতে দেখে কথা ভঙ্গ হলো দুজনের। দুজনের নাস্তা দিয়ে ফুলবানুও কেটে পড়ল। নাস্তা খাওয়ার এক পর্যায়ে রাবিয়া খাতুন বললেন, আমি প্রান্তির বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি কবির। ভদ্রলোক চায়ের কাপে থেকে নজর সরিয়ে শাশুড়ির মুখ পানে চাইলেন। ফের সহজ গলায় বললেন, সেটা আমাকে কেন বলছেন আম্মা? আপনারা ওর বিষয়ে যখন তখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেই হক আপনাদের আছে। ওর জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার হক আমার থেকে আপনাদের আরো বেশি। সেখানে আমাকে জিজ্ঞেস করা বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তো। সেই হক তো আপনাদের মেয়ে সহ আমি কবে আপনাদের ওপরে সঁপে দিয়েছি। তবুও তুমি ওর বাবা ওর থেকে দূরে থাকলেও ওর দায়িত্ব তো কখনো অবহেলা করনি। সেখানে ওর জীবনের ভালো মন্দের যেমনটা তুমি সবসময় খোঁজ রেখেছ আর রাখো সবসময়, তেমনটা আমাদের নেওয়া ওর জীবনের যে কোনো সিদ্ধান্তের উপর তোমার ভালো মন্দ কথা বলার হক সম্পূর্ণ তোমার আছে, আর জানারও পূর্ণ অধিকার আছে।
আর আমি যে সিদ্ধান্তের কথা তোমাকে জানাতে চাইছি বাবা হয়ে, সেটা জানার অধিকার এবং অগ্রাধিকার তোমারই বেশি। ব্যবহার আর বিবেচনা বোধে এমনকি সকল আচার নিষ্ঠার বরাবরই শাশুড়িমার আচরণ কৃতজ্ঞপূর্ণ। শুধু শাশুড়িমা নয়, এবারে সবার আচার ব্যবহার মুগ্ধ হওয়ার মতন, যেটা ওনার সৌভাগ্যে বেশি দিন জুটল না। পারুল মারা যাওয়ার পরে সম্পর্ক নষ্ট না হলেও সে আগের ন্যায় আসা যাওয়াটা নেই, বিদায় সম্পর্কের মুগ্ধতা নেই। তবে এ বাড়ির মানুষ, তিনি আসলে আপ্যায়ন বা আত্মীয়তা করতে কখনো ত্রুটি করেন না। কেবল নিজেরই বিষয়টা কেমন লাগে, হয়তো নিজের জীবনে পারুলের জায়গায় অন্য কাউকে ঠাঁই দিয়েছেন বিদায় বারবার এ বাড়ির সবার সম্মুখীন হতে এই জড়তা। কি বলছো না যে কবির? বলুন আম্মা। রাবিয়া খাতুনও হয়তো জামাইয়ের হঠাৎ অন্যমনস্কতা হওয়ার কারণ বুঝলেন। সেদিকে আর কথা না বাড়িয়ে তিনি সরাসরি প্রান্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গ তুললেন। বেশ গম্ভীর্য হয়ে বললেন, আমি প্রান্তির বিয়ের সিদ্ধান্ত নিয়েছি কবির। মেয়ের বিয়ের বয়স না হলেও শাশুড়ি মায়ের মুখে এমন প্রস্তাব শুনে অস্বাভাবিক হলেন না কবির সাহেব, বরং বেশ স্বাভাবিক গলা জিজ্ঞেস করলেন, পাত্রটা কে আম্মা? সিদ্ধান্তটা আমি নিয়েছি, এখনো এই বিষয়ে কেউ কিছুই জানে না। সবার প্রথম আমি তোমাকেই জানালাম। আর তুমি তো জানো, মৃত্যুর আগে পারুল নিজের মেয়ের নিরাপদ আশ্রয় স্থল হিসেবে বড় বৌমার কোল বেছে দিয়ে গিয়েছিল। আর বড় বৌমার কাছে চেয়ে গিয়েছিল যেন পারলে সারা জীবন নিরাপদ ছায়া মেয়েটাকে গুচ্ছিত রাখে। আর তুমি তো প্রান্তি সম্পর্কে জানো, মেয়েটা কিছুটা একঘুয়ে স্বভাবের। আর বড় বৌমার আদর পেয়ে পেয়েই মেয়েটা আরো জেদি আর একঘুয়ে স্বভাবের হয়ে যাচ্ছে দিনকে দিন। রাবেয়া খাতুন একটু থামলেন, ধীরে কথা বলছেন, তবুও শ্বাস লেগে যাচ্ছে ওনার। যদিও ডাক্তারে আপাতত কথা কম বলতে বলেছেন, তবুও তিনি বলছেন। বিষয়টা উনি সমাধান না করা পর্যন্ত শান্তি পাচ্ছেন না যেন, বিদায় কথা ওনাকে বলতে হচ্ছে। একটু থেকে তিনি আবারও বলতে শুরু করলেন, আর আমার অবস্থাটা তো দেখছো, বৃদ্ধ বয়স পার করছি, বলা তো যায় না হায়াত মতির কথা। এই আছি এই নেই। আমি চলে যাওয়ার পরে বড় বৌমার যদি প্রান্তি বুবুমণিকে না মানতে পারে, ওর বাচ্চামো সিদ্ধান্তে বড় বৌমার মন যদি গলে যায়, সিদ্ধান্তে নিতে যদি ভুল করে, জানো তো বড় বৌমা ঠিক কি রকম ওকে ভালোবাসে। এসব ভেবে সিদ্ধান্তটা নাও আমার। আমি চাই প্রান্তি বুবুমণিকে বুঝিয়ে শুনিয়ে বড় বৌমার নিরাপদ ছাড় আশ্রয়স্থলে স্থায়ী করে দিয়ে যেতে। আর দাদু ভাইকে তো তুমি জানো, আমার বিশ্বাস দাদু ভাইয়ের কাছে প্রান্তি বুবুমণি খুব ভালো থাকবে। রোহান রাজি কি? আমার বিশ্বাস দাদা ভাই আমার কথা ফেলবে না। আর যে তোমার মেয়ের অবুঝপনা পাগলামো এতটা বছর চুপচাপ মেনে এসেছে, সে রাজি হবে না বলছো? তবে প্রান্তি রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই আম্মা। আর প্রহানের মতো ছেলেকে মেয়ের জামাই হিসাবে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। এখানে অমত পোষণ করার প্রশ্নই আসে না। আরও কিছুটা সময় নীরবতায় চলে গেল। কবির সাহেব আবারও চায়ের কাপে ঠুট ডুবালেন। রাবিয়া খাতুনও যেন কিছু ভাবতে থাকলেন। ফের কিছুটা সময় পার হতেই বললেন, তুমি যখন সিদ্ধান্ত জানিয়েছ, এবার আমি বাড়ির সবার সাথে কথা বলবো। যত সম্ভব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করতে চাইছি আমি। কথাটা বলে আবারও কিছুটা সময় নিশ্চুপ থাকলেন রাবিয়া খাতুন। তার সাথে নীরবতা পালন করলেন কবির সাহেবও। তবে তিনি কিছু ভেবে চলেছেন। ফের শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে তাকে ডেকে উঠলেন, আম্মা। রাবিয়া খাতুনে কিছু ভাবছিলেন হয়তো। কবির সাহেব ডেকে উঠতেই তিনিও মুখ উঁচু করে তাকালেন। ফের বললেন, কিছু বলবে? প্রান্তি আর প্রহানের সম্পূর্ণ নিজস্ব মতামত নিয়ে তারপর সিদ্ধান্তটা ফাইনাল করবেন। দুজনে সারা জীবনের ব্যাপার। আপনার কাছে এটাই শুধু আমার আবেদন, অনুরোধও বলতে পারেন। এছাড়া এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। আর দুজনে রাজি থাকলে আপত্তি করার তো কথাই নেই। তা তো অবশ্যই। আমি তোমাকে বলার আগে প্রান্তি বুবুমণির সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। আর তার মধ্যে তুমি এসে পড়লে, তাই তোমাকে এই কথাটা আগে জানালাম। আর আমাকে এত অবিচক্ষণ মনে হয় তোমার যে আমি
ওদের সিদ্ধান্ত না নিয়েই স্বামী স্ত্রীর মতো এত ভারী একটা সম্পর্ক চাপিয়ে দিব? আমি শুধু ভালো মন্দটা বুঝিয়ে সিদ্ধান্তটা জানাবো শুধু, তারপর ওরা যা সিদ্ধান্ত জানাবে তার উপর ভিত্তি করেই কাজ করব। আপনি বিচক্ষণ মানুষ, সেটা আমি জানি আম্মা। আমি বলতে চাইছি, দুজনেরও কারো যেন মনে না হয় আপনি বা আমরা জোর করে ওদের ওপর আমাদের সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছি। রাবেয়া খাতুন গভীর ভাবনায় ডুব দিলেন। ওনার যত ভয়প্রান্তিকে নিয়ে মেয়েটা বিয়ে করলে মানলেও প্রহান দাদুভাইকে বিয়ে করতে মানবে বলে মনে হচ্ছে না ওনার। কি বলে যে মানাবেন মেয়েটাকে নিজেও জানেন না, তবে চেষ্টা করবেন। ওনার গভীর ভাবনা কাটলো কবির সাহেবের কথায়। আম্মা, এখন তাহলে আমি উঠি? ভাবনারত মুখ উঁচু করে কবির সাহেবের দিকে রয়ে শুয়ে তাকালেন রাবেয়া খাতুন। ফের বললেন, বড় মা যখন বাড়িতে নেই বলছো, তবে আজ আর তুমি বাড়িতে ফিরেও না কবির, রাতে এখানে থেকে যাও। সন্ধ্যার পর এই বিষয়ে আমি সবার সাথে কথা বলতে চাই, সেখানে তোমার থাকাটা গুরুত্বপূর্ণ। কবির সাহেবও নিজের সহজ সরল স্বভাবের সহজমনা উক্তি দিলেন। ঠিক আছে আম্মা, আপনি এসব নিয়ে বেশি চিন্তা করবেন না। ডক্টরের নিষেধ করেছেন, আপাতত বিশ্রাম নিন। ওদের ভাগ্য যা আছে ওটাই হবে। ওটা নিয়ে চিন্তা করে নিজের শরীর খারাপ বাড়াবেন না। আরও দুই একটা কথা বলে কবির সাহেব শাশুড়ির ঘর থেকে বের হলেন। শাশুড়ির ঘর থেকে বের হতে ড্রয়িং রুমে প্রান্তিকে দেখতে পেলেন। প্রান্তীয় বাবাকে দেখে উঠে দাঁড়ালো, ফের শুধালো, তুমি কখন এসছো বাবা? মেয়ের কথায় মিষ্টি করে হাসলেন কবির সাহেব। মেয়ের মুখের মায়াবী আদলখানা হয়েছে ওনার মতন, কিন্তু মায়াবী চোখ জোড়া নিয়েছে মায়ের মতন। কি মায়ার ছড়াছড়ি সে নজরে। মেয়ের দিকে এগুলেন কবির সাহেব। কাছে যেতে মেয়ের মাথায় হাত রেখে কপালে স্নেহময় আদর দিলেন। ফের বললেন, এই তো আম্মা, আসরের একটু আগে এসেছি। এসেই শুনলাম তুমি ঘুমিয়ে আছো, তাই আর ডাকিনি। প্রান্তীয় বাবার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। এই নামক মানুষটা তার থেকে দূরে থাকলো, বাবার দায়িত্ব আদর ভালোবাসা তাকে হয়তো বাবার আদর ভালোবাসাটা সম্পূর্ণ পায়নি সে, তবুও যেটুকু সে পেয়েছে কম নয়, তাতেই সন্তুষ্ট সে। নিজের মা বাদে বাবার যখন দ্বিতীয় সংসার হয়ে যায়, এতটুকুও বা পায় কে? তার তুলনায় সে অনেক পেয়েছে আর পাচ্ছেও। আর এই বাড়ির সবার ভালোবাসা তার কাছে পৃথিবীর অন্যত্র সব ভালোবাসার ঊর্ধ্বে। বিদায় অন্য সব ভালোবাসার ভালো মন্দটা সে এতটাও খুঁজতে যায় না। যদিও বাবাকে সব সময় কাছে পেতে মন চায়, কিন্তু বাস্তবতা যে অন্যরকম হয়, সে তুলনায় সে অনেক বেশ ভালো আছে। তুমি একা এসছো? মুনিয়াকে নিয়ে আসোনি কেন? তোমার ছোট নানু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই মুনিয়া আর তোমার ছোট আম্মা ওনাকে দেখতে গিয়েছেন, তাই আজ আর আসতে পারেনি। ও, তো উনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালোই আছেন। দুজনের কথার এক পর্যায়ে মাগরিবের আজানের মধুর ধ্বনি ভেসে এলো। প্রান্তির সাথে কথা শেষ করে কবির সাহেব নামাজের জন্য বেরিয়ে পড়লেন। মাগরিবের নামাজ শেষ হতে প্রান্তিকে ডেকে পাঠালেন রাবিয়া খাতুন। প্রান্তীয় ডাক পড়তে নানু আম্মার কাছে চলে এলো। নানু আম্মা এখনো নামাজের বিছানায় বসে দোয়া দরুদ পড়ছেন, হাতে তসবি, সেটা অনবরত আঙ্গুল নেড়ে দোয়া দরুদ জপে যাচ্ছেন। প্রান্তি ধীর পায়ে কাছে গিয়ে দাঁড়ালো। সেটা দেখে তসবির দিকে তাকালেন রাবিয়া খাতুন। আর কয়েকটা পোলা আছে 101টা হতে। সেটা শেষ করে তিনি তসবিটা ওনার মাথার বালিশের কাছে নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন। ফের প্রান্তিকে উদ্দেশ্য করে বললেন, মুনি, নামাজ পড়ছো? প্রান্তির মুখ ছোট হয়ে গেল। নামাজ সে পড়ে না এমনটা নয়, নামাজ সে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তার ঠিকঠাক পড়া হয়ে ওঠে না। এবারে সবাই তাকে খুব ভালোবাসলে কি হবে? নামাজ নিয়ে অবহেলা, এটা নিয়ে ছাড় দেয় না কেউ, এমনকি বড় আম্মাও। তিনি যতই তাকে ভালোবাসুক না কেন, এ ঠিকঠাক নামাজ পড়া না নিয়ে খুব বকা দেয়। কি হলো বলছো না যে? মাগরিবের নামাজটা পড়া হয়নি নানু আম্মা। সত্যি বলতে আসরের নামাজটাও পড়া হয়নি তার। ঘুমের পার করে দিয়েছে, যা তার মোটেও ঠিক হয়নি। কিন্তু শয়তান তাকে ঘুমানোর জন্য চেপে ধরে রাখে। যদিও সে শয়তানকে পাত্তা দিতে চায় না, কিন্তু হয়ে যায়। এইটা কোনো কথা হলো বুবুমণি? নামাজে এতটা অবহেলা হলে চলে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য? অবশ্যই তার ইবাদতের জন্য। তুমি তার কত নিয়ামত ভোগ করছো, অথচ তাকে কৃতজ্ঞতা জানাবে না?
তার ইবাদত করবে না? এটাতে তিনি নিশ্চয়ই সন্তুষ্ট থাকবেন না। থাকার কথা না। তুমি বলো, যাই করো না কেন নামাজে কোনো ক্রমে অবহেলা করবে না, এমনকি কোনো কারণ ছাড়া সহজে নামাজ ছাড়বে না। একটু থামলেন রাবিয়া খাতুন, ফের বললেন, যাও, এখনো সময় আছে। আমার ওয়াশরুম থেকে অজু করে আমার এখানে নামাজ আদায় করে নাও। প্রান্তি বিনা বাক্য ব্যয়ে নানি আম্মার কথা মেনে অজু করতে চলে গেল। অজু করে এসে নানি আম্মার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিল। ফরজ নামাজ শেষে নানি আম্মা তাকে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ আকবর এবং শেষে একটা দোয়া পড়ার জন্য শিখিয়ে দিলেন, যা বড় আম্মা তাকে অনেক আগেই শিখিয়ে দিয়েছিলেন, যা তার মনে আছে এবং নামাজ আদায় করলে এগুলো সে অবশ্যই পড়ে। নানি আম্মার কথা মতো তসবিহগুলো সে একনিষ্ঠভাবে পাঠ করলো। নামাজ শেষে কথা পারলেন রাবিয়া খাতুন। আমি কিছু বলার জন্য তোমাকে ডেকেছি। তুমি কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। কথাগুলো শুনে উত্তেজিত হবে না, এমনকি রাগান্বিতও হবে না। কথাগুলো শোনার পর তোমার যদি মনে হয় নানি আম্মা যেটা বলেছে সেটা আমার জন্য মানা সম্ভব নয়, তখন তুমি যেটা বলবে সেটাই হবে। নানি আমার কথাগুলো অর্থ ঠিকঠাক বুঝলো না প্রান্তি, তবুও উল্টা প্রশ্ন করলো না ওনাকে। শুধু নানি আমার মুখের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে গেল। তিনি ঠিক কী বলতে চাইছেন সেটা বুঝতে চেষ্টা করলো। রাবিয়া খাতুন শান্ত স্বরে আবারও বলা শুরু করলেন, তোমার বয়স তখন 1 বছর ছুঁই ছুঁই পূর্ণ হয়নি। তখন তোমার মা মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হন। প্রায় 16 বছর আগের কথা। এখন ক্যান্সার রোগের উন্নত চিকিৎসা থাকলেও তখন ততটা ছিল না। তবুও রোগ ধরা পড়ার সাথে সাথে তোমার মাকে তখনকার সময়ের ক্যান্সার উন্নত চিকিৎসা দেওয়া হলো, কিন্তু কোনো কিছুতেই সুস্থতার দিক গেল না, বরং দিনকে দিন আরো অবনতি। ডাক্তারও ভরসা দিলেন না। সেখান থেকেই কিছুদিন পর তোমার মা আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। এই কথাগুলো প্রান্তির জানা, তবু মায়ের কথা উঠতেই মনটা কেঁদে উঠল। চোখের কোণেও পানি জমলো। তবে নানি আম্মা সামনে সেটা প্রকাশ করতে না দিয়ে স্থির হয়ে বসে রইল। এই নানি আম্মা নামক মানুষটাও যে তার মায়ের জন্য কষ্ট পায় এটা সে জানে, তবে নানি আম্মা এই কথাগুলো আবার কেন তাকে বলছেন বুঝতে পারছে না। প্রান্তের ভাবনাকে ছাড়িয়ে রাবেয়া খাতুন আবারও বলতে শুরু করলেন, তোমার মা মারা যাওয়ার আগে তোমার বড় আম্মাকে প্রায় বলতেন, ভাবি, আমি মারা যাওয়ার পর আমার মেয়েটাকে আপনি আপনার কাছে রাখবেন। হয়তোবা আমি মারা যাওয়ার পরে মেয়ের সম্পূর্ণ অধিকার তার বাবার, কিন্তু আমার মারা যাওয়ার পরে নিশ্চয়ই ওনাকে আবার বিয়ে বসতে হবে। আমি চাই তিনি অবশ্যই বিয়ে করুন। এই হক থেকে আমি তাকে বঞ্চিত রাখতেও চাই না। কিন্তু সেই দ্বিতীয় মা নামক মানুষটা ভালো মন্দ কেমন হবে আমি জানি না, কিন্তু এটা বলতে পারছি না। আপনার কাছে আমার বাচ্চাটা থাকলেই ভালো থাকবে। তাই আমি চাই আমার বাচ্চাটা আপনার আশ্রয়স্থলে থাকুক, তবে আমি মরেও শান্তি পাবো। ভাবি, কথা দিন আপনি আমার মাহারা বাচ্চাটাকে আপনার কাছে রেখে দিবেন। সেই দিন তোমার বড় আম্মা কথা দিয়েছিলেন, কেননা তোমার মা তোমার বাবার কাছ থেকেও কথা দিয়ে নিয়েছিল। তোমার বাবাকে বলেছিল, আপনার সাথে সংসার জীবনে আপনি আমাকে অনেক দিয়েছেন, যা চেয়েছি তাই দিয়েছেন, হয়তো তার থেকে বেশিও। আর মরার আগে একটাই চাওয়া, আমার জীবনের শেষ চাওয়া আপনি আমার পূর্ণ করুন। আমি মরে যাওয়ার পরে আমার বাচ্চাকে ভাবিকে দিয়ে দিবেন। আমি ওনাকে চিনি, খুব ছোট বয়সে উনি আমাদের বাড়িতে এসেছেন। এই বাড়িতে আসার পর আমাদের জন্ম, কোলে পিঠে করে মানুষ করেছেন আমাদের। কখনো আমাদের উপর বিরক্ত প্রকাশ করেননি, বরং দ্বিতীয় মা হয়ে আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। সেই মানুষটার কাছে আমার বাচ্চাটা কেমন থাকবে এটা আমি কিছুটা হলেও অনুভব করতে পারছি, বুঝতে পারছি। তাই আমি চাইছি আমার বাচ্চাটা ভাবির মমতাময়ী ছায়াস্থলে মানুষ হোক। আমার এতটাই আপনার কাছে আমার শেষ চাওয়া। আমি মরে গেলে আমার বাচ্চাটা কি ভাবির কাছ থেকে নিয়ে নেবেন না? যদিও এটা হয়তো সন্তুষ্ট হওয়ার কথা না, তবুও সন্তুষ্ট চিত্তে আমাকে কথা দিন। সেদিন তোমার বাবারও তোমার মাকে কথা দিয়েছিলেন। সেদিনের করুণ গলায় নিভু নিভু চাহনির কথাগুলো মনে পড়তে বুকের মধ্যে হাহাকার করে উঠল রাবেয়া খাতুনের। চোখ জোড়াতো সে কখন নোনা জলে ভরে উঠেছে। একটু থেমে তিনি আবারও বললেন, মরে যাওয়ার আগের দিন তোমার মা তোমার বড় আম্মাকে
আরও একটা কথা আকুতি মিনতি করে বলেছিলেন। প্রান্তি ভেজা নয়নে স্থির হয়ে নানি আম্মার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে নানি আম্মা কথাগুলো তার নয়ন জগলে বাস্তব বাসছে। নানি আম্মা কথা থামাতে মন অধীর আগ্রহে প্রশ্ন করতে চাইছিল, মা কি কথা বলেছিলেন, কিন্তু মুখ ফুটে সেটা বলতে পারলেন না। তবে নয়নজোড়া স্থির রেখে নানি আম্মার মুখের দিকে তাকিয়ে রইল যে কি বলবেন নানি আম্মা। রাবিয়া খাতুনও হয়তো প্রান্তির চাহনের না বলা কথাটা বুঝতে পারলেন, তাই বললেন, ভাবি পারলে আমার বাচ্চাটাকে আপনি আপনার মমতাময়ী ছায়াস্থল ওর মৃত্যুর আগ পর্যন্ত রেখে দিয়েন। তাই তো রেখে দিয়েছেন বড় আম্মা। তবে এ কথা কেন বলছেন নানি আম্মা? রাবিয়া খাতুনও বুঝলেন ওনার কথার মনমাত্র প্রান্তি বুঝেনি, তাই বললেন, তোমার মৃত্যুর আগ পর্যন্ত বলতে কথাটা বুঝেছ? কপাল কুচকে গেল প্রান্তির। নানি আম্মা তো এত ঘুরিয়ে পেঁচে কথা বলেন না, তবে আজ কেন বলছেন? তবে কি নানি আম্মার বলা এই কথার মর্মার্থ আলাদা? ভাবনার মধ্যে নানি আম্মার বলা পরবর্তী কথাটা কানে আসতে সারা শরীর ঝাঁকি দিয়ে কেঁপে উঠল প্রান্তির, যেন বিদ্যুৎ শক লেগেছে শরীরে। রোহান দাদুভাইয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে বড় বৌমার কাছে স্থায়ী করে রেখে দিতে বলেছিল তোমার মা। মাথাটা ঝিমঝিম করে উঠল প্রান্তির। ওই মানুষটার নাম শুনে কানে যেন তবদা লেগে গেছে তার। অদ্ভুতভাবে শরীরের উপসবগুলা কাঁটা দিয়ে উঠেছে বারংবার। এই অসম্ভব কথাটা নানি আম্মা বললেন কি করে? আর তার মাও না জেনে না বুঝে একই কথা বলে গেলেন, যা কখনোই সম্ভব নয়। প্রান্তি মনে মনে বেশ কয়েকবার আওড়ালো, এটা কখনোই সম্ভব নয়। আর সম্ভব নয় মানে কোনো মতেই সম্ভব নয়, পুরো অসম্ভব। প্রান্তি মনে মনে অসম্ভবময় ভাবনার মাঝে রাবেয়া খাতুন আবারও বলা শুরু করলেন, চেয়ে গিয়েছিল, আজ আমি সেটা চাইছি। শুধু আমি নয়, এই বাড়ির সবাই সেটা চায় এখন। তোমার মায়ের ইচ্ছে সহ এ বাড়ির সবার চাওয়াটা শুধু তোমাকেই বললাম। এখন তুমি ভেবে দেখতে পারো তুমি কি চাইছো বা চাও। তবে তুমি ভেবো না তোমার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এখন তুমি হ্যাঁ বা না যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই হবে তোমার উপর। এই বিষয়ে কোনো রূপ জোর হবে না, এমনকি জোর করে কোনো রূপ সম্পর্কও চাপিয়ে দেওয়া হবে না। তবে একটা কথা বুবুমণি, তোমার বয়সটা আবেগপ্রবণ, তাই এত বড় একটা সিদ্ধান্ত আবেগপ্রবণ হয়ে নিও না। রাগ জেদ মন মস্তিষ্ক থেকে দূরে ঠেল দিয়ে একটু ভেবে তারপর সিদ্ধান্ত নিও। দরকার পড়লে তোমার কাছের মানুষের কাছ থেকে পরামর্শ নাও, তবুও একটু ভেবে চিনতে বুঝে শুনে তারপর সিদ্ধান্তটা নিও। ক্ষীণ সময় নিলেন রাবিয়া খাতুন। পরপর শ্বাস ছাড়লেন কয়েকবার। ফের প্রান্তির শান্ত মুখের দিকে তাকিয়ে বললেন, আমার হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নেওয়া নিয়ে হয়তো তোমার মাথায় মধ্যে অনেক ভাবনা চলেছে, কিন্তু তোমার ভাবনার কাছে আমি নিরুপায়। আমার অবস্থাটা তো দেখছোই, বয়সটা তো কম হয়নি, এই আছি এই নেই। যত দিন যাচ্ছে মৃত্যুর সময়টা ঘনিয়ে আসছে, তাই এরকম একটা সিদ্ধান্ত নিতে আমি ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। যেমনটা তোমার মা মৃত্যুর আগে তোমার বড় মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে মরতে চেয়েছিলেন। যে আল্লাহ হয়তো সকল প্রাণীর সর্বপ্রথম এবং পরম ভরসা, ওনার উপর ভরসা রেখে একটা বিশ্বস্ত হাতে তার বাচ্চাটাকে তুলে দিয়েই সে শান্তিতে মরতে চেয়েছিল। রাবেয়া খাতুন চোখের নোনা জলটা মুছলেন। ফের একটু সময় নিয়ে বললেন, পেরেও ছিল হয়তো, সেজন্য শত যন্ত্রণা ভোগ করেও হাসি মুখে মরতে পেরেছিল। বলা তো যায় না, আমাকেও কখনো আল্লাহর ডাকে সাড়া দিতে হয়। তবে যাওয়ার আগে পারুলের মতো তোমার একটা বিশ্বস্ত হাতে তুলে দিতে যেতে পারলে আমিও শান্তিতে আর নিশ্চিন্তে মরতে পারি। আর মরে যাওয়ার পর যদি তোমার মায়ের সাথে দেখা হয়, তবে তাকে যেন বলতে পারি তোর মেয়েকে আমি একটা বিশ্বস্ত হাতে সঁপে দিয়ে আসতে পেরেছি, যেটা তুই চেয়েছিলি সেটাই করে আসতে পেরেছে। এই বয়সটা সত্যি আবেগপ্রবণতার। রাবেয়া খাতুনের কথায় আবেগপ্রবণ হলো প্রান্তি। এত সময় নিশ্চুপ বসে নানি আম্মার সব কথা শুনে গেলেও শেষের কথাগুলো শুনে নিজেকে আর স্থির রাখতে পারলো না। ফুপিয়ে কেঁদে ওঠে নানি আম্মার কোলে মাথাটা রেখে শুয়ে পড়ল। প্রান্তিকে কোলে মাথা রেখে শুয়ে পড়তে দেখেই রাবেয়া খাতুন দীর্ঘশ্বাস ফেললেন। স্নেহের হাত রাখলেন প্রান্তির মাথায়।
যদিও নিজের কথা দ্বারা বাচ্চা মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছেন, যা তিনি করতে চাননি, তবুও ক্ষণিকের কষ্ট যদি দীর্ঘস্থায়ী সুখের কারণ হয়ে থাকে, তবে সেই ক্ষণিকের জন্য কষ্ট অনুভব করা অতি ভালো। প্রান্তির মাথায় হাত বুলাতে বুলাতে তিনি ফের বললেন, দাদু ভাইকে তোমার ঠিক পছন্দ নয়, কিন্তু তুমি ভেবে দেখো যে কারণগুলোর জন্য দাদু ভাইকে তোমার পছন্দ নয়, অপছন্দ, সে কারণগুলো ঠিক কিনা, আদৌ কি যুক্তিযুক্ত কিনা। দাদু ভাই মানুষ ওই রকম, তোমার নানু ভাইও ওরকম ছিলেন। সবার সামনে তিনি গম্ভীর আর শক্তপোক্ত স্বভাবের মানুষ। তোমার ফুপ্পু মামারা কখনো মুখ উঁচু করে তার সামনে কথা বলেনি, এমনকি তোমার নানুর ভাইয়েরও পর্যন্ত। আমিও বিয়ের প্রথম যখন তোমার নানুর সংসারে এলাম, সবার মতো তাকে ভয় পেতাম, কিন্তু তিনি বাহিরের জগতে সবার কাছে শক্তপোক্ত আর গাম্ভীর্য স্বভাবের মানুষ থাকলেও আমার কাছে ছিল পুরো ভিন্ন ধরনের মানুষ, প্রাণ খোলা, যা আমাকে তার সাথে সহজ হতে বাধ্য করত। প্রতিটা পুরুষ মানুষ বাহিরের জগতে কাছে যেমনই থাকুক না কেন, তার স্ত্রীর কাছে সে ভিন্নতার অন্য রকম খোলাসা স্বভাবের। আবারও থামলেন রাবিয়া খাতুন। একটু থেমে প্রান্তির চোখের কোণ ঘেঁষে গড়া নোনা জল মুছিয়ে দিতে দিতে বললেন, যে কোনো মানুষের ভালো খারাপ দিক বা তাকে অপছন্দ করার কারণ হিসেবে বিবেচনা করতে হয় তার স্বভাব, চরিত্র আর ব্যবহার দেখে। তুমিও আবেগী নয়, তোমার যেটুকু বুদ্ধি হয়েছে সেইটুকু দিয়েই তাকে সেভাবে বিবেচনা করে দেখো, তারপর সিদ্ধান্ত নাও যে তুমি তার সাথে সম্পর্কটা তৈরি করতে চাও কিনা। বিবেচনা করে দেখো আমাদের কথা রাখা যায় কিনা। আমার আর কিছু বলার নেই, এবার তুমি ভেবে দেখো তুমি কি সিদ্ধান্ত নেবে। কথা শেষ করে মুখ নিচু করে প্রান্তির গালে বিদ্য ঠোঁটের শুষ্ক স্পর্শ দিলেন রাবিয়া খাতুন। ফের শান্ত কণ্ঠে বললেন, উঠে বসো বুবুমণি। নানি আমার এক কথায় উঠে বসলো প্রান্তি। মাথার মধ্যে চলছে তার বিভিন্ন এলোমেলো ভাবনা। তার মধ্যে রাবিয়া খাতুন প্রান্তির মুখটা দুহাতে আজলে নিয়ে ফের বললেন, তবে একটা কথা, সিদ্ধান্ত হ্যাঁ বা না যাই হোক তাড়াতাড়ি জানাবে আমাকে। যত দেরি করবে তত সিদ্ধান্তহীনতায় ভুগবে। তিনি আমাদের প্রাণরানীটার এত মন খারাপ যে দাদি আম্মা তাকে এত আদর দিচ্ছেন। কথাটা বলে প্রজ্ঞা দুজনের দিকে এগোলো। প্রান্তির চোখ মুছে প্রজ্ঞার দিকে তাকালো। তার দাদি আম্মা তৎক্ষণাৎ চোখ ইশারা করে প্রজ্ঞাকে কিছু বোঝালেন। প্রজ্ঞা কিছু না বুঝলো, দাদি আম্মার ইশারা পেতে চুপ হয়ে গেল। চুপচাপ গিয়ে বসলো দাদি আম্মার পাশে। প্রসঙ্গ এড়িয়ে প্রান্তির মাথায় হাত বুলিয়ে প্রজ্ঞা বলল, এখনো দাদি আম্মার অসুস্থতার জন্য মন খারাপ করে আছিস? পাগল মেয়ে, দাদি আম্মা তো ঠিক হয়ে গেছেন, আর মন খারাপ করিস না। বিনিময়ে প্রান্তি শুধু মৃদুতর হাসল। দাদি আম্মা সুযোগ বুঝে প্রান্তিকে উদ্দেশ্য করে বললেন, বুবুমণি, তোমার বড় আম্মাকে একবার আমার ঘরে আসতে বলো তো যাও। ধীরগতিতে খাট থেকে নেমে নানি আম্মার ঘরের বাইরে এগুলো প্রান্তি। রান্নাঘর থেকে বড় আম্মাকে ডেকে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো সে। ড্রয়িং রুমে মারাতে গিয়ে নজর পড়ল ড্রয়িং রুমের ডাবল সোফায় বসারত মানুষ দুটোর দিকেই। একজন তার বাবা, অন্যজন সেই মানুষটা যার সাথে স্বামী স্ত্রীর মতো একটা শক্তপোক্ত সম্পর্কের বাঁধনে আজীবন জড়ানোর ইচ্ছা পোষণ করেছেন নানি আম্মা। এমনকি তার জীবনের অপছন্দনীয় মানুষটা হবে নাকি নিজের অতি কাছের মানুষ? সত্যি তা কখনোই সম্ভব? নিজের জীবনে মানুষটাকে গভীর নজরে কখনো দেখা হয়নি প্রান্তির। আবিশা থেকে পরিচিত মেয়েরা বলতো মানুষটা সুদর্শন। সবার কথায় সে নজর বুলিয়েছে, দেখেছে সত্যিই মানুষটা সুদর্শন। তবে সেই সুদর্শন মানুষটাকে সবাই কেন সুদর্শন বলে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়নি কখনো তার। কোনো এক অদ্ভুত কারণে আজ সেটা পর্যবেক্ষণ করতে চাইল প্রান্তির। কখনোই যার পক্ষপাত ছিল না মন, আজ কোনো অজানা বসে নজর ধীর রেখেই সোফায় বসা শক্তপোক্ত পেটানো শরীরের উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটাকে খেয়াল করল সে। উজ্জ্বল শ্যামবর্ণ মুখখানা বরাবরের মতন গম্ভীর জ্বর শান্ত। বুদ্ধিদীপ্ত স্থির নজরে প্রান্তির বাবার কথা শুনে চলেছে মানুষটা। শক্তপোক্ত পেটানো শরীরখানায় নেভি ব্লু কালারের পাঞ্জাবিটা মন্দ লাগছে না দেখতে। মাথার ঘন কালো চুলগুলো
বরাবরের মতোই পরিপাটি। সোফায় আর গোছে বসার নিদর্শনটা যেন মানুষটার সব কর্মকাণ্ডের মতো নিখুঁত থাকার প্রচেষ্টা। তবে সে যতই মানুষটাকে অপছন্দ করুক না কেন, সত্যি বলতে মানুষের দেখতে সত্যি সুদর্শন। হঠাৎ করে মনে প্রশ্ন বিঁধল প্রান্তির। নানি আম্মা যে সিদ্ধান্তটা তাকে জানালো, সেই সিদ্ধান্তটা কি এ মানুষটাকেও জানিয়েছে? আর জানলে মানুষটা সেই সিদ্ধান্তে রাজি কি হবে? নিজের এলোমেলো ভাবনার এক পর্যায়ে নিজেই চমকে উঠল প্রান্তি। এগুলো সে কি ভাবছে? নানি আম্মার কথাগুলোই তার মনে মস্তিষ্ক পুরো এলোমেলো হয়ে গেছে। আরে প্রান্তি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। এলোমেলো ভাবনাগুলো ভঙ্গ হলো প্রান্তির। বাবার ডাকে একটু চমকালেও তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে নিল। নজর পড়ে গেল সে মানুষটার গম্ভীর্য নজরে। সঙ্গে সঙ্গে নজর সরিয়ে ফেলল প্রান্তি। ঈষৎ ইতস্তত বোধ করলো, যা কখনো এরকমটা অনুভব হয়নি। বাবার ফের ডাকে সেদিকে পা বাড়ালো সে। কাছে যেতে কবির সাহেব ডেকে পাশে বসালেন মেয়েকে। মেয়ের মুখ পানে তাকিয়ে হঠাৎ অনুভব করলেন মেয়েটা চিন্তিত। না হলে এরকম শান্ত তো তাকে দেখা যায় না। একটু আগেও তো মেয়েটাকে কেমন উচ্ছল দেখাচ্ছিল। তবে কি প্রান্তির নানি আম্মা প্রান্তিকে বিয়ের সিদ্ধান্তটা সম্পর্কে অবগত করেছেন? বাবা, আমি তোমার সাথে পরে কথা বলি। ভাবনা কাটিয়ে তৎক্ষণাৎ কবির সাহেব বললেন। ওহ আচ্ছা। প্রান্তির হঠাৎ করে মেয়ে যাওয়া, নিজের সামনে দিদা নিয়ে কথা বলা প্রহনের নজরও এড়োলো না। সব সময়ে দোষীপনা করা মেয়েটার হঠাৎ করে কি হলো যে বান্দা এরকম শান্ত হয়ে গেল? যদিও দাদি আম্মার অসুস্থতায় মেয়েটা কেঁদে কেটে নিজের নাজেহাল অবস্থা করে ফেলেছিল, তবে আজ সারাদিন তো মেয়েটাকে উচ্ছল দেখলো। তবে হঠাৎ এখন আবার কি হলো? অবশ্যই ওনার নাম প্রান্তি। তিনি কখন কোন মোড়ে থাকেন তিনি নিজেও জানেন। সেখানে আলাদা অস্তিত্ব হয়ে তার অনুভব করা কি সম্ভব? রোহানের ভাবনার মাঝে গুটি গুটি পায়ে নিজের রুমের দিকে চলে গেল প্রান্তি। শাশুড়িমার ডাকে মাহবুবা বেগম ওনার রুমে আসতে প্রান্তিকে বলা কথাগুলো তিনি মাহবুবা বেগমকে জানালেন। মাহবুবা বেগম সহ পাশে বসে প্রজ্ঞাও চুপচাপ শুনল। মাহবুবা বেগম বললেন, সব ঠিক আছে আম্মা, কিন্তু মেয়েটার এখনো 18 বছর পূরণ হয়নি। এত তাড়াহুড়া করা কি উচিত হবে? আমি চাইছি শুধু কবুলটা বলে সম্পর্কটা জুড়ে যাক একে অপরের সাথে। আর দাদু ভাইয়ের উপরে আমার বিশ্বাস আছে। সে মোটেও অবিবেচক মানুষ নয়, আর না তার কথা কাজ অবিবেচকের। মেয়েটাকে সে কিভাবে গুছিয়ে রাখবে এই ভরসাটা আমার আছে তার উপর। তবুও আম্মা, তুমি প্রান্তি বুবুমনির কথা ভাবছো, তাই তো আমিও ভাবছি। তবে 3 কবুলের বলা সম্পর্কে অদ্ভুত একটা অদৃশ্য শক্তি আছে জানো, যেমন অচেনা মানুষের প্রতি হুট করে টান হয়ে যায়। একে অপরের মায়ায় শরীর মন জড়িয়ে যায়। ভালোবাসার সম্পর্কের থেকে বেরিয়ে আসা গেলেও এই টান আর মায়া সম্পর্কের থেকে সহজে বেরিয়ে আসা যায় না, বের হওয়া যায় না। আমি শুধু আপাতত দুজনের মধ্যে জীবনের বন্ধনটা গড়ে দিয়ে সেই টান আর মায়ার সম্পর্কটা তৈরি করার পথটা সহজ করে দিতে চাইছি। রাবেয়া খাতুন একটু থেমে ফের বলতে লাগলেন, আর এখনকার যা যুগ জামানা, ছেলে মেয়ে বিগড়ে যেতে সময় লাগে না। আবেগ আর নজরে ভালো লাগার বয়সটা এটা। কখন কাকে ভালো নজরে লেগে যায়, আর সেই নজরে ভালো লাগার থেকে যদি কোনো ভুল সিদ্ধান্তে জড়িয়ে যায় মেয়েটা, তবে তোমাদের ওই আদর আর ভালোবাসা দিয়ে গড়া প্রাণটার জীবটা কেমন হতে পারে ভাবতে পারছ? আশেপাশে দেখছো না প্রতিনিয়ত কি ঘটে চলেছে। বিধায় আমার বুবুমনির আপনজন হয়ে আমাদের কর্তব্য কি নয় সে ভুল পথে পদাচারণ করার আগে তার প্রিয়জন হয়ে জীবনটা সাজিয়ে গুছিয়ে দাও? যদিও এই সিদ্ধান্তে বুবুমনি হয়তো ভাবতে পারে আমরা তার ভালো চাই, তার অপছন্দের মানুষটার সাথে বিয়ে দিয়ে তার খারাপ চাইছি, তবে সম্পর্কটা তৈরি হতে দাও, সময় গড়িয়ে যাক। দেখবে একটা সময় গিয়ে বুবুমনি ঠিকই বুঝবে আমরা তার ভালো চেয়েছি নাকি খারাপ। সে বিশ্বাস দাদু ভাইয়ের উপরে নেই কি তোমার? ছেলের উপরে সেই বিশ্বাস ওনার আছে, তবুও ছেলেটার উপর মাঝে মধ্যে মাথা গরম করে উল্টাপাল্টা কথা শাশুড়িমার কথার আর দ্বিরুক্তি করলেন না মাহবুবা বেগম। প্রজ্ঞাও নিশ্চুপ রইল। সত্যি বলতে দাদি আম্মার সিদ্ধান্তে সে প্রচণ্ড খুশি।
আর দাদি আম্মার শেষের কথাগুলো এখন বাস্তবতা হয়ে সমাজের চারপাশে বিচরণ করছে। কথাটা যদিও না হতে পারে, তবু হবে না এটারও বা গ্যারান্টি কি আছে? আজকাল চারপাশে যা হয়ে চলেছে, আর প্রান্তির বয়সটাও আবেগের, সেখানে প্রান্তি যদি এরকম একটা কাজ করে বসে, বাড়ির সবাই মেনে নেবে? মেয়েটা ভালো থাকবে কি মন্দ থাকবে সেই সম্পর্কে সেটা তো উপরওয়ালাই জানে। তবে তার ভাইটা ভালো থাকবে কি করে? হয়তো সেও প্রান্তির ভালোটা ভেবে মেনে নেবে, কিন্তু সে ভালো থাকবে কি করে? ভাইটাকে তো খুব ভালো করে চিনে সে। বাইরে সে কাউকে কিছু বুঝতে না দিলেও মনের মধ্যে তার কি চলতে পারে এটা কিছুটা হলেও বুঝতে পারে প্রজ্ঞা। তাই ভাইটার ভালো ভেবে দাদির সিদ্ধান্তে কথা না বলে আজ না হয় সে এক পঙ্গি স্বার্থপর হলো, তবে তার ভাইয়ের সাথে প্রান্তির জীবনটা জড়িয়ে গেলে মেয়েটা কেমন থাকবে এটা সে খুব ভালো করে জানে। বাকিটা ভাগ্য। তাই এটা একপক্ষীয় স্বার্থপরতাও বলা যায় না। বড় বৌমা মাহমুদ আর মাসুদ বুঝি এখনো বাজারে? মাহমুদ আর মাসুদ সাহেবের নিজস্ব ব্যবসা। বাবার ছোট ব্যবসাটার হাল ধরে দুবাই বিশাল বড় করে ফেলেছেন। বাড়ি থেকে কিছু দূর যেতে বড় বাজার, সেখানে বিশাল বড় কয়েকটা সিরামিকের শোরুম সহ নাম করা রড সিমেন্টের দোকানও আছে। জি আম্মা। ওদেরকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলো। বলো আম্মা বাড়িতে আসতে বলেছেন তাদের। ওদের সাথে আমার এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। আম্মা, আপনি সবে হাসপাতাল থেকে এসেছেন, এ বিষয়ে না হয় পরে কথা বলবেন। ডাক্তার কিন্তু আপনাকে বিশ্রাম নিতে বলেছেন। সুস্থ মানুষ যেখানে হুটহাট মরে যাচ্ছে, সেখানে আমি তো কতটা বছর কাটিয়ে আসলাম। বলা যায় না মৃত্যু কখন আমার দুয়ারে হানা দেয়। রাত তো কাটতে না পারে, তাই আমার কথাটা বোঝার চেষ্টা করো। মাহবুবা বেগম আর একটা শব্দ করলেন না, নিশ্চুপ বিনা বাক্য ব্যয়ে উঠে চলে গেলেন। প্রজ্ঞাও দাদিমার সঙ্গে আরও কিছু সময় কথা বলে প্রান্তির রুমের দিকে অগ্রসর হলো। নিজের রুমের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে প্রান্তি। নজরটা তার তারকা ভরা চাঁদে উচ্ছ্বলিত হয়ে থাকা বিশাল আকাশটা পানে। দাদিমার কথাগুলো সে থেকে ভেবে চলেছে, অথচ নিজের মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে উত্তর মিলছে না। মস্তিষ্ক দাদি আম্মার কথাগুলো মানতে চাইলেও মানতে চাইছে না। কিরে, মন এখনো খারাপ? প্রজ্ঞার গলার আওয়াজে পিছিয়ে ফিরল প্রান্তি। মুখটা অসহায় ভঙ্গিতে করে তাকিয়ে রইল প্রজ্ঞার দিক। নানি আম্মা যে বুবুমণিকে বিষয়টার সম্পর্কে এতক্ষণে জানিয়ে দিয়েছেন বুঝতে বাকি নেই তার। ওভাবে তাকিয়ে আছিস কেন? আমার অপছন্দনীয় ভাইকে বিয়ে করতে খুব অসুবিধা নাকি? বলা আমার কি হ্যাঁ বলা উচিত বুবুমণি? তুমি তো আমার খুব প্রিয় একজন আপনজন। নানি আম্মা বলেছে আপনজনের সাথে পরামর্শ নিতে, আপনজনের থেকে পরামর্শ নিতে। বলো না বুবুমণি, আমার কি করা উচিত? তুমি প্রজ্ঞা শান্ত পায়ে প্রান্তির কাছে এগিয়ে এলো, ফের দুষ্টু মিষ্টি হেসে বলল, ভাইটা তো আমার। শুধু ভাইয়ের কথা ভেবে যদি আমি স্বার্থপরের মতো বলি হ্যাঁ, তবে কি আমার কথা মানবি তুই? স্বার্থপর কখনোই হতে পারো না। আর নও, আমার বুবুমণি কখনো স্বার্থপরের মতো কাজ কোথাও সেরকম কখনো বলে না, আর কথাও সেরকম বলে না। আমি জানি সেটা, আর আমার বিষয়ে তো কখনোই নয়। নিজের প্রতি প্রান্তির বিশ্বাস দেখে প্রজ্ঞা নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। ফের প্রান্তির মুখটা দুহাতে আঁচলে নিয়ে বলল, আজ নয়, একদিন ঠিকই তুমি দাদি আম্মুর এই সিদ্ধান্তের জন্য তাকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিবে, এটা আমার বিশ্বাস। কিছু বলল না প্রজ্ঞা। প্রান্তিও যেন প্রজ্ঞার এই এক কথায় সংজ্ঞায় বুঝে ফেললো বুবুমণি কি বলতে চাইছে আর কি বোঝাতে চাইলো তাকে। দুজনের কথার মাঝে মাহবুবা বেগম প্রান্তির ঘরে ঢুকলেন। কাছে গিয়ে মমতাময় দৃষ্টি রাখলেন প্রান্তির মুখে, স্নেহপূর্ণ হাতটা রাখলেন প্রান্তির মাথায়। প্রান্তিও যেন আবেগে ভাসলো। এ মানুষটা মানেই তার আবদার অনাবদার সব কিছু বিনামূল্যে বিনা বাক্যদয়ে মেনে নেওয়া। বড় আম্মা ডাকলো মনে প্রাণে সে মানুষটাকে মা মানে। এবার সেই মায়ের সিদ্ধান্ত জানার জন্য মন উতলা হলো প্রান্তির। মা, বড় আম্মা, আমি তোমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাই। মাহবুবা বেগম মিষ্টি করে হাসলেন। প্রান্তির মাথায় রাখা স্নেহময় হাতটা প্রান্তির গালে এনে সঁপে দিলেন। ফের অতি কোমল গলায় বললেন, সবার সিদ্ধান্তের মধ্যে আমারও সিদ্ধান্ত হ্যাঁ। তুই আমার কাছে স্থায়িত্ব হয়ে থেকে যাবি, এই সিদ্ধান্তে আমি হ্যাঁ না জানিয়ে থাকতে পারি? খুশি না হতে বলছিস তোর বড় আম্মাকে?
তবে একটা কথা, তোর সিদ্ধান্তটাই গ্রহণযোগ্য। তুই হ্যাঁ বা না যেই সিদ্ধান্তটা নিবি আমি সেটাতেই খুশি। আমি সত্যি বলছি, তুই যে সিদ্ধান্তটা খুশি মনে নিবি তোর বড় আম্মা সিদ্ধান্তটাকে খুশি হবে। কথা শেষ করে প্রান্তির কপালে আদরের ছোঁয়া বসিয়ে তিনি চলে গেলেন। তিনি মূলত দেখতে এসেছিলেন শাশুড়ি মায়ের কথায় মেয়েটা মন খারাপ করে বসে আছে কিনা, কান্নাকাটি করছে কিনা, কিন্তু নিজের মেয়েকে প্রান্তির কাছে দেখে ভরসা পেলেন। এছাড়া নামাজের পর বাড়ির সিনিয়র পার্টি সবাই রাবিয়া খাতুনের রুমে হাজির হলেন। মূলত তিনি সবাইকে ডেকেছেন। সবাই আসতেই তিনি নিজের সিদ্ধান্তটা জানালেন। রাবিয়া খাতুনের কথায় কেউ দ্বিরুক্তি করল না, শুধু মাহমুদ সাহেব অর্থাৎ প্রহনের বাবা বললেন, নিজের আমার সোনামা রাজি তো আম্মা, সে রাজি থাকলে তাকে আমার কাছে স্থায়ী করে রেখে দিতে তো কোনো সমস্যা নেই। বোনটাকে মাহমুদ সাহেব খুবই ভালোবাসতেন। বোন অন্ত জান ছিল ওনার। মেয়েটাকে মনে পড়লে এখনও নামাজে বসে কাঁদতেন তিনি। আর সেই বোনের বাচ্চাটা তার কি, সেটা শুধু তিনিই জানেন। আমার সোনামা রাজি বাবা। দরজায় দাঁড়ানোর প্রজ্ঞার কথা শুনে সবার মুখে হাসি ফুটল। প্রজ্ঞাও হাসল। মেয়েটা অনেক দ্বিধান্বিত হয়ে তারপর মতামত জানিয়েছে, হয়তো তার আপনজন প্রিয়জনদের মুখ চেয়ে তাদের কথা রাখতে। সামনে এই সম্পর্কটা কেমন গড়াবে তার জানা নেই, তবে প্রহানের প্রতি ভরসা আছে তার। নিজের ঘরের আরামদায়ক বিছানার উপর দুহাতে মাথা চেপে বসে আছে প্রান্তি। সবার চাওয়ায় আর হাসি খুশি মুখের দিকে তাকিয়ে হ্যাঁ তো বলে দিয়েছে সে। তবে স্বামী স্ত্রীর সম্পর্কটা সম্পর্কে তার ভালো মতো জানা আছে। ওই মানুষটাকে তার সেভাবেই মেনে নিতে হবে। ভাবতে শরীর হিম হয়ে আসছে তার। হাত পা সব মরা মানুষের মতো শীতল অনুধাবিত হচ্ছে। ওই কাঠকুট্টা মানুষটাকে স্বামী রূপে মানবে কি করে সে? সম্ভব কি? মুখে মিষ্টি হাসি প্রজ্ঞার। এই মিষ্টি হাসিটা যেন নিদারুণ মানায় তার গুলগাল মায়াবিনী মুখশ্রীতে। মুখে মিষ্টি হাসির রেখা ফুটিয়ে প্রহনের রুমের দিকে এগিয়ে চলেছে সে। কাঙ্ক্ষিত দরজার সামনে যেতে দাঁড়িয়ে পড়ল। ভিড়ানো দরজায় উকি দিতেই দেখল গভীর মনোযোগ সহকারে বই পড়ে চলেছে। ওদিকে তার জীবন চক্রটা পাল্টে যেতে চলেছে। সেখানে পদার্পণ হতে চলেছে তারই মনে প্রাণে চাওয়া সে দস্যিপনা দুরন্ত মানবীর, অথচ সেই সম্পর্কে বেমালুম অজ্ঞত সে। আচ্ছা, খবরটা শুনলে তার ভাইটার এক্সপ্রেশন কেমন হবে? অনাকাঙ্ক্ষিত চাওয়াটা হঠাৎ করে পাওয়ায় পরিণত হওয়ায় ছেলেটা চমকাবে কি? খুশিতে আত্মহারা হবে, নাকি সবসময়ের মতোই জীবনের স্বাভাবিক কোনো ব্যাপার স্যাপার ভেবে বরাবরের মতোই শান্ত থাকবে? থাকলেও থাকতেই পারে ও প্রহান। কেন যে ছেলেটা এতটা অনুভূতি শূন্য হলো বুঝতেই পারে না প্রজ্ঞা। বাচ্চারা নাকি মা বাবা যে কোনো একজনের জিন পায়, অথচ এই ছেলে কার জিন পেয়েছে সে ভেবে পায় না। তার বাবা মা তো এতটা অনুভূতি শূন্য তো কখনোই নয়। মূলত তার 14 গোষ্ঠীতে এরকম কোনো ব্যক্তি আছে বলে তো মনে হয় না প্রজ্ঞার। তবে দাদু নাকি কিছুটা ওরকম ছিলেন, কিন্তু দাদি আম্মাকে তো প্রায় গল্প করতে শুনেছি। দাদু বাহিরের সবার কাছে গম্ভীর্য স্বভাবের থাকলেও দাদি আম্মার কাছে ছিলেন নাকি অন্যরকম মানুষ, প্রাণোচ্ছল আর বাহিরের মানুষের জানার পুরো বিপরীত। তাহলে কি প্রহান ও সেই গুণটাই পেয়েছে? সেও কি দাদুর স্বভাবটাই পেয়েছে? তবে কি সে সেরকমটাই হবে? শুধু প্রান্তির কাছে ভাইটা তাদের জানা অন্য রকম মানুষটা হয়ে থাকবে। কথাগুলো ভাবতে গিয়ে মুখের হাসিটা মিলিয়ে গেল। সেই হাসিটা পুনরায় মুখে ফুটিয়ে উঠল প্রজ্ঞার। কিছুটা অস্পষ্ট স্বরে বলল, তবে তাই হোক, বাহিরের মানুষের কাছে তার ভাইটা যেমনই জানা থাকুক না, শুধু প্রান্তের কাছে অনাবৃত মনে হয়ে থাকুক। ওরা দুজন দুজনকে ভালোবাসে, একে অপরকে বুঝে শুনে খুব ভালো থাকুক, তবেই হবে। ওখানে দাঁড়িয়ে একা একা কি বকে চলেছ বুবুমণি? তোমার আবার এই একা বকার রোগে পেল কবে থেকে? নাকি সঙ্গদোষ? সঙ্গদোষ বলতে কথাটা প্রহন কাকে বুঝিয়েছে প্রজ্ঞা বেশ বুঝল। মুখের মিষ্টি হাসিটা দুষ্টুমিতে পরিণত হলো প্রজ্ঞার। ঘরের ভিতর ঢুকে প্রহানের দিকে এগোতেই বলল,
হয় সঙ্গ দোষেই হয়েছে। সব সঙ্গদোষের দোষীটা আমার সঙ্গ ছাড়িয়ে কার সঙ্গী নিতে স্থানান্তর করা যায় সেটাই মূলত ভাবছি। বুবুর খোঁচা দেওয়া কথাটার মানে বুঝতে সময় নিল না প্রহান। চুপচাপ ফের নিজের কাজে মন দিল প্রহান। কাঁধে চাপায়নি তাই যা জ্বালাতন, আর কাঁধে চাপালেই তো কাঁধটা সে জ্বালাতনের রানী নিজেরই ভেবে নেবে। প্রহানকে ফের বইতে মনোযোগী হতে দেখে প্রজ্ঞাও ধীরে পায়ে প্রহানের কাছে গিয়ে বিছানার উপর বসলো। অতি মনোযোগ দিয়ে বই পড়াটা তার হাত থেকে কেড়ে নিয়ে বিছানার অন্যত্র পাশে রেখে দিল। ফের বলল, পড়াশোনা পরে করবি ভাই, আগে নিজের মতামতটা জানা। দাদি আম্মা তোর কাছে পাঠিয়েছেন তোকে সিদ্ধান্তটা জানানোর জন্য, আর তোর সিদ্ধান্তটা জানার জন্য। কপাল কুঁচকে ফেলল প্রহান। তার সিদ্ধান্ত মানেটা কি? কিসের সিদ্ধান্ত নিয়েছেন দাদিমা যার জন্য তার সিদ্ধান্ত জানাতে হচ্ছে, তাকে মতামত দিতে হচ্ছে? আর বুবুমনিও কথা জীবনে সোজাসুজি বলতে পারে না। যেটা বলবে কথার শেষে গিয়ে মূল কথাটাই সর্বশেষ বলবে। মূল কথাটা যে আগে বলা প্রয়োজন সেটা কখনোই বলবে না। কিসের মতামত? মুখের মিষ্টি হাসিটা বেশ প্রসারিত করলো প্রজ্ঞা। তারপর ব্রজোরা নাচিয়ে বলল, তোর বিয়ের মতামত। হঠাৎ নিজের বিয়ের কথা চমকে ওঠার কথা থাকলো চমকালো না প্রহান। তবে একটু নড়েচড়ে বসলো। ফের স্বাভাবিক গলায় বলল, মানেটা কি? হঠাৎ দাদি আম্মা ছোট চাচুকে রেখে আমাকে নিয়ে পড়লেন কেন? আর কার সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি শুনি? তোর প্রাণনাশিনীর সাথে। এবার মনে মনে বেশ চমকালো প্রহান, তবে মুখের আদলে সেটা প্রকাশ করলো না। বাক্য কিছু সময় বন্ধ রাখলো। ফের বলল, দাদি আম্মার হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? নিজের মুখের হাসিটা মিলিয়ে নিয়ে এবার প্রজ্ঞা ও একটু গম্ভীর হওয়ার চেষ্টা করলো। দাদি আম্মা যেটুকু বলতে বলেছেন সীমাবদ্ধতা রেখে সেটুকু বলল প্রজ্ঞা। কথাগুলো শান্ত মনোযোগে শুনে সেরকমই শান্ত গলায় প্রহান বলল, শুধু আমার মতামতটা জানতে এসেছো? তার মতামত জানার প্রয়োজন নেই? সে মতামত জানিয়েছে। এবারও মনে মনে বেশ আশ্চর্য হলো প্রহান। তার কিছুটা প্রভাব মুখেও পড়ল, নিটল কপালটায় কিছুটা ভাঁজ পড়ল। সেভাবে কপাল কুঁচকে সে বলল, কি সিদ্ধান্ত জানিয়েছে? আমার মায়ের আদুরে বিড়ালটা আমার কাঠখোট্টা ভাইটাকে বিয়ে করতে রাজি। নিজের আশ্চর্যের সীমা পার হয়ে যাওয়ার কথা থাকলেও এবারও শান্ত দেখা গেল প্রহানকে। এত কিছু তার অগোচরে হলো কখন? আর হঠাৎ নেওয়া দাদি আম্মার সিদ্ধান্তটা বিনা বাক্যেই মেনে নিল মেয়েটা। এটা কি কখনোই সম্ভব? কখন সিদ্ধান্ত নিল? কিভাবে কি হলো এসব? জোর করে তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছো নাকি ইমোশনালি ব্ল্যাকমেল, কোনটা? হলো প্রজ্ঞার। সে যেমন ধৈর্যশীল তেমন আবার হঠাৎ করেই মেজাজ খারাপ হয়ে যায়। চোখ মুখ কুঁচকে বেশ অসন্তুষ্টতা গলায় বলল, তোর মনে হয় আমরা ওর উপরে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি? সে আমাদের কাছে কি এটা জানিস না তুই? মনে নেই তোর? আমাদের কথা বাদই দিলাম, তোর মায়ের কাছে মেয়েটা কি সেটা ভুলে গেলি? তোর উপর দাদি আম্মা যদি জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়, বাড়ির সবাই মানলেও তোর মা মেনে নেবে এটা মনে হয় তোর? তোর মা মানবে সেটা? নিজের সন্তান হওয়া সত্ত্বেও ছেলে মনের মধ্যে কি চলছে সেটা বুঝতে পারার পরেও যেই মা সেই মেয়ের বিরুদ্ধে না গিয়ে, তাকে না বুঝিয়ে তার সকল আবদার অনাবদার এক কথায় বিনা বাক্যে মেনে চলেছে, মায়ের ওই পোষা পাখিটার প্রতি এত মায়া ভালোবাসা যে নিজের সন্তানের ভালো মন্দের কথা ভেবেও কখনোই সেই পাখিটার বিদ্যুচরণ করেনি, সেই মা এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত মেয়েটার উপর চাপিয়ে দেওয়া মেনে নেবে কখনো? এ বাড়ির কেউ সেটা মানবে বলে মনে হয় তোর? আর দাদি আম্মাকে ও অবিবেচক মনে হয় তোর যে নিজের আদরের মেয়ের বাচ্চার ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো এতটা অমানবিক হবেন তিনি? একজন জ্ঞানী বুদ্ধি সম্পন্ন বিচক্ষণ মানুষ হয়ে জেনে শুনে বাড়ির মানুষের প্রতি এরকম ধারণা তোর কাছ থেকে আশা করা যায় না ভাই। তার ভালো মন্দ ইচ্ছে অনিচ্ছে নিয়েই কি শুধু তোর চিন্তা? এ বাড়ির আর অন্য কারো নয়। এরকমটা তুই কখনোই ভাবতে পারিস না ভাই, ভাবা উচিত নয় তোর। প্রহান বুঝলো বুবুমণি তার কথায় রেগে গেছে। হওয়ারই কথা, প্রশ্ন সে সেরকমই করেছে, গোটা জীবনের প্রশ্ন। তবে কেন সে করবে না?
করা অবশ্যই উচিত, এখনও করবে সে। তাতে বুবুমণি তাকে ভকাঝকা যাই করুক, আপত্তি নেই তার। তবে সে রাজি হলো কি করে? তার রাজি হওয়াটা স্বাভাবিকভাবে মেনে নিতে বলছো আমায়? এটা যে তার বিজ্ঞ বাই প্রহান, সেটা মনে হয় বেলামুম ভুলে গিয়েছিল প্রজ্ঞা। আর প্রান্তির বিষয় যখন, তখন তো মাথায় শক্তপোক্তভাবে গেঁথে নিয়ে আরও খেয়াল রাখা উচিত। সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলে প্রজ্ঞা ফের বলল, তবে তুই যে ধারণাটা করেছিস সে রাজি হলো কি করে? রাজি হওয়ার কথা তো তার নয়। সত্যি বলতে তাকে বোঝানো হয়েছে। নিশ্চয়ই যে কোনো মেয়ে তার ভালো মন্দের ভবিষ্যতের জন্য বোঝানোর দায়টা তার পরিবারের। সেই বুঝটা শুধু মেয়েটার নিজের একার নয়, এখানে তার ভালো মন্দের ভবিষ্যতের জন্য আমরাও তার প্রিয়জন হয়ে তার দায়বদ্ধতা পালন করেছি শুধু। তবে না, আমরা সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিয়েছি, আর না জোর করে মতামত নিয়েছি। ওর এখনো 18 হয়নি বুবুমণি। এবার সত্যি প্রহানের উপর প্রচুর বিরক্ত হলো প্রজ্ঞা। মুখের অবয়বে আর নজরে সেটা বেশ ফুটিয়ে রাগান্বিত গলায় বলল, তুই কি এসব কথা বলে বিয়েতে অনিচ্ছুকতার কথা প্রকাশ করতে চাচ্ছিস? তবে কি তুই প্রান্তিকে বিয়ে করতে রাজি না? এত কথা না বলে এটা বল আমাকে, তুই বিয়ে করতে রাজি কিনা? প্রহান না চাইতেও হেসে ফেলল। বুবুমণি যে তার প্রশ্নে যেমন অতি বিরক্ত হয়ে গেছে, তেমন রাগান্বিতও। মুখের মৃদু হাসিটা বজায় রেখে সে বলল, রেগে যাচ্ছ কেন বুবুমণি? তোমরা তো এক সুতোই বেঁধে দিয়ে নিশ্চিন্ত, কিন্তু সেই সুতোর টানটা তো আমাকেই সামলাতে হবে, আর ওই দোষীকেও। তাই সবটা বুঝে শুনে এগোনো ভালো নয় কি? বাসা থেকে উঠে দাঁড়ালো প্রহান। বেড থেকে বইটা নিয়ে শান্ত পায়ে নিজের রুমের বিশাল বড় বুক শেলফটার দিকে এগোতেই বলল, সবার সিদ্ধান্তটা মেনে নিয়ে নিজে মতামত প্রকাশ করে এই বিয়েতে সে রাজি হচ্ছে, যেমনটা তুমি বলছো আমাকে। অথচ দেখে নিও, বিয়ে হওয়ার পরে আমি কেন বিয়েতে রাজি হয়েছি সেটা নিয়ে জ্বালিয়ে মারবে আমাকে, মাথা খারাপ করে দিয়ে উতলা বানিয়ে ফেলবে। এখন তুমি বলো, তার বিষয়ে জেনে শুনে রাখা উচিত নয় কি? প্রহনের কথায় বিরক্ত কাটিয়ে এবার খিলখিল করে হেসে উঠল প্রজ্ঞা। ভাইটা তার মন্দ বলেনি, মেয়েটা শুধু প্রহানের ক্ষেত্রেই এমন। প্রজ্ঞার এমন খিলখিলিয়ে হাসিতেও কোনো প্রভাব পড়ল না প্রহানের উপর। সে নিজের কাজে ব্যস্ত, বইটা গুছিয়ে রেখে অন্য কি বই পড়বে সেটা মনস্থির করতে ব্যস্ত। সেটা দেখে কিছুটা কৈফিয়তের স্বরে প্রজ্ঞা বলল, এখনো বয়সটা হয়নি সেটা আমাদের সবার জানা, আর এই বিষয়ে সবাই কথা বলেছেও। তবে দাদি আম্মা তার নাতির ওপরে অগাধ বিশ্বাস, তাই আপাতত আকদটা সেরে রাখতে চাইছেন তিনি। কথা শেষে তবুও প্রহানকে নিশ্চুপ থাকতে দেখে প্রজ্ঞা ফের বলল, একটু পরেই কাজী সাহেব আসবেন। দাদি আম্মা মতামত জানার পর তোকে রেডি হয়ে নিতে বলেছেন। হাত থামলো বুক শেলফে রাখা বইয়ের ফাঁকেই। মনের মধ্যে অনুভূতির কিছু মিছু প্রকাশ চলল, তবে সেদিকে পাত্তা না দিয়ে প্রহান পিছে ফিরল। কপালটা কিঞ্চিত কুঁচকে ফেলে বলল, দাদি আম্মা পাগল হয়ে গেছেন নাকি? এত তাড়াহুড়োর কি আছে? আর এভাবে হঠাৎ বললেই বিয়ে হয়? দাদি আম্মার দিকটা কেন ভাবছিস না ভাই? তোকে বললাম তো তিনি এই ভয়ে আছেন। হুট করে তিনি মারা গেলে তখন তিনি প্রান্তিকে কেউ মানাতে না পারে, আর তিনি মূলত প্রান্তির বিষয়ে নিশ্চিত হতে চাইছেন, তাই এত তাড়াহুড়ো করছেন। প্রহান আর কিছু বলল না। প্রজ্ঞাও কিছু সময় নিশ্চুপ থাকলো, ফের উঠে দাঁড়িয়ে বলল, তোর ফ্রেন্ডের মধ্যে এখন বাড়ির কাছে বলতে ফারহান আর মাহিম আছে, ওদেরকে ডেকে নে, পরে না হয় সবাইকে জানানো যাবে। আর কথা না বাড়িয়ে প্রহানের রুম ত্যাগ করলো প্রজ্ঞা। প্রহানও সেদিকে বেশ কিছু সময় তাকিয়ে নিঃশব্দে শ্বাস ফেলল। মেয়েটার সাথে কি তার একবার কথা বলা নেওয়া উচিত, নাকি যেটা হচ্ছে সেভাবেই হতে দেওয়া উচিত? রাত 10টার দিকে সর্বসম্মতিক্রমে প্রহান তার প্রান্তির বিয়েটা হয়ে গেল। আশ্চর্য হয়ে সবকিছু শুধু দেখে গেল প্রান্তি। মনে করেছিল সে মতামত দিল ওই মানুষটা কিছুতেই মতামত দেবে না, তাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না। কিন্তু কি সুন্দর সবার কথা মেনে নিয়ে বান্দা বিয়েতে রাজি হয়ে গেল। জীবনের সবচেয়ে কঠিনতম আশ্চর্য হলো সে আজকে। এখন মনে হচ্ছে ওই মানুষটাকে অন্ধ ভরসা করা তার একটুও ঠিক হয়নি। নানি আম্মাকে বুঝিয়ে বলা উচিত ছিল। এখন ওই মানুষটার সাথে স্ত্রী টাইপের ব্যবহার করবে কি করে সে? আর ওই মানুষটা তো নিশ্চয়ই এতদিনের করা অবাধ্যতামি, জ্বালাতন, রাগ ক্ষোভটা তার উপর মিটাবে নিশ্চয়ই।
এই বিষয়গুলো তো সবার ইমোশনাল কথার মধ্যে তার মাথাতেই ছিল। এখন কি হবে তার? কবুল বলার আগ সময় থেকেই এই কথাগুলো ভেবে চলেছে সে, কিন্তু ভেবে আর কি হবে? কথাগুলো ভাবতে যে তার বহুত দেরি হয়ে গেছে। কিসের বাঁধনহারা? অপছন্দের মানুষটার মান্যতা স্বীকার করতে তো তাড়াতাড়ি রাজি হয়ে গেলি। কথাটা কাটা গায়ে নুনের ছিটার মতো লাগলো প্রান্তির, তাই মুখটা গোমরা করে বলল, এখন এই কথা বলছো? তখন কেন সম্মতি দিলে? কেন আমাকে এত করে বোঝালে? প্রান্তির মুখ গোমরা রেখে বলা কথাগুলো শুনে শব্দ করে হেসে ফেলল হাবিব। বিয়েটা হয়েছে এখান থেকে আধা ঘন্টা আগ। কবুল বলার কিছু সময় পর মেয়েটা নিজের ঘরে চলে এসেছে। তারপর থেকে এক এক করে তার খোঁজ নেওয়ার জন্য কেউ না কেউ ওর রুমে চলে আসছে। প্রান্তির কাছে গিয়ে দাঁড়ালো হাবিব, বলল, লাল শাড়িতে তোকে আজকে একদম কৃষ্ণচূড়া ফুলের মতো সৌন্দর্যময় দেখাচ্ছে রে বাঁধনহারা। কি অপরূপ লাগছে তোকে। মামার কথায় ভঙ্গিমায় প্রান্তির লজ্জা পেল। এই সুন্দর লাল জামদানি শাড়িটা বড় মা তাকে দিয়েছে। এত রাতে গোসল করে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়েছে তাকে বুবুমণি। শুধু শাড়িটা পরা ছাড়া আর দ্বিতীয় কোনো সাজ নেই শরীরে, না কোনো অলংকার আর না কোনো সাজসজ্জা। তবুও মামা এমন করে বলছে। তবে শুধু মামা তো নয়, এই শাড়িটা পরার পর যে দেখছে সেই তার সৌন্দর্যের প্রশংসা করছে। তবে আমাদের এই বাড়িতে এরকমই একটা লাল টুকটুকে বইয়ের দরকার ছিল, সেটা তুই ওই সংসারে স্থায়ী হয়ে থেকে গিয়ে পূর্ণ করে দিয়েছিস। তোর সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি বাঁধনহারা। মামার কথায় পুনরায় সব ভুলে আবেগপ্রবণ হলো প্রান্তি। চোখে জমে গেল নোনা জল। সেদিকে লক্ষ্য করে হাবিব হাত বাড়িয়ে মুছিয়ে দিয়ে প্রান্তির কপালে স্নেহের পরশ ছোঁয়ালো। ফের অতি নরম কণ্ঠে বলল, আমি দোয়া করি খুব খুব ভালো থাকিস তুই। আর প্রহানের উপর আমার বিশ্বাস আছে, দেখিস ও তোকে খুব ভালো রাখবে, খুব যত্নে রাখবে। কথা শেষ করে প্রান্তির মুখের উচ্ছল রেশটুকু পুনরায় ফিরিয়ে আনার জন্য বেশ কৌতুকপূর্ণ গলায় বলল, তবে একটা কথা, তুই আগে যেমন জ্বালাতিস ওকে, এখন থেকে আরো বেশি বেশি করে জ্বালাবি, কেমন? মামার কথায় মন খারাপটা মুহূর্তেই কেটে গিয়ে মুখে উচ্ছল হাসি ফুটল প্রান্তির। মুখে কিছু না বলল, মাথার উপর নিচ ঘন ঘন নাড়িয়ে হ্যাঁ জানালো। অর্থাৎ মামা তোমার কথা শিরোধার্য মানতে রাজি প্রান্তি। সেটা থেকে হাবিবও জোরে সোরে হেসে দিল। দুজনের হাসি দেখে দরজার আড়াল থেকে তৃতীয় ব্যক্তিও মৃদু হেসে চলে গেল। রাত প্রায় 11টা বাজে। নিচে বাড়ির মানুষও কিছু আমন্ত্রিত মানুষের খাওয়া দাওয়ার পর্ব চলছে। সেদিকে লক্ষ্য নেই প্রান্তির। নিজের রুমে বেডে হেলান দিয়ে বসে আছে সে। একটু আগে বড় আম্মা এসে তাকে খাইয়ে দিয়ে গেছে আর বলে গিয়েছে ঘুমাতে, কিন্তু ঘুম তার কিছুতেই আসছে না। আবিশার সাথে কথা বলতে ইচ্ছে করছে। মেয়েটা তার হঠাৎ করে বিয়ে হওয়া সম্পর্কে জানলে কীরকম রিয়াকশন দেবে সেটাই ভাবছে প্রান্তি। শুধু সেটা নয়, এটাও ভাবছে যদি মেয়েটা শুনে প্রহান মাহমুদের সাথে তার বিয়ে হয়েছে তবে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। দাদি আম্মাকে সিদ্ধান্ত জানানোর পর মেয়েটার সাথে চেয়েও কথা বলতে পারেনি সে। তার বিয়ে হয়ে গেল, অথচ মেয়েটা বিয়েতে থাকতে পারলো না। মন খারাপ হলো প্রান্তির। দুই বান্ধবীর বিয়ে নিয়ে দুজনের কত ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল, সব পানি হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেল প্রান্তি। সে কখন থেকে মেয়েটার লাইনে আসার অপেক্ষা করছে, অথচ আজ তার খোঁজ নেই। কি করছে কে জানে। তার ফোনেও টাকা নেই যে কল করে জানাবে। প্রান্তির ভাবনার মাঝে লাইনে এলো আবিশা। কয়েকবার নক করলো, তবে প্রান্তিকে রিপ্লাই দিতে না দেখে ভিডিও কল করলো সে। ফোন ভাইব্রেট হতেই ভাবনা কাটলো প্রান্তির। আবিশা কল করেছে, মেয়েটার লাইনে আসলো কখন? মেসেজ নোটিফিকেশনও দেখা যাচ্ছে, তার মানে নকও করেছে। ফোনের নক নোটিফিকেশন সাউন্ড বন্ধ থাকায় খেয়াল হয়নি তার। কল রিসিভ করতে কপাল কুঁচকে গেল আবিশার। বলল, এত নক করে রিপ্লাই দিস না কেন? আর এত রাতে শাড়ি পরে এইরকম পুতুল সেজে গুজে বসে আছিস, ব্যাপার কি বান্ধবী? দুলাভাই আসবে নাকি রাতে? কথাটা বলে হু হু করে হেসে দিল আবিশা। এরকম ফাজলামো তারা প্রায়ই করে থাকে। আবিশার হাসি খুশি মুখটা দেখে প্রান্তির মুখটা অসহায়পনা হয়ে উঠল। কয়েক সেকেন্ড কাচুমাচু করে সে বলল, আমার না বিয়ে হয়ে গেছে আবিশা। কথাটা শুনে আবিশার আকাশ থেকে পড়ার মতন এমন একটা রিয়াকশন হওয়া উচিত ছিল, কিন্তু সেটা সে মোটেও করল না। বরং প্রান্তির কথাটা সিরিয়াস না নিয়ে পুনরায় ফাজলামো করে বলল, তা বিয়ে যখন হয়ে গিয়েছে, তুই তোর বাড়ি তোর রুমে কি করছিস? তোর তো তবে ফুলসজ্জার রাত, তো এখানে তো এখন রোম্যান্সে ভরপুর থাকার কথা।
কিন্তু তুই তো দেখছি তোর বেডে বসে আছিস একা, দুলাভাইকে নজরে পড়ছে না? আবিশার কথা শুনে প্রান্তির কান ঝাঁঝা করে উঠল। অন্যদিন হলে এসব নিয়ে দুজনেই ফাজলাম, তবে আজ আবিশার কথা সেদিকে পাত্তা না দিয়ে সে বলল, সত্যি আমার হঠাৎ করে বিয়ে হয়ে গেছে আবিশা। তবে দুলাভাই কোথায় রে? লুকিয়ে রেখেছিস তোর মনের গৃহিণে? এবারও সিরিয়াসলি নিল না আবিশা। প্রান্তি বুঝলো এটা তাদের ফাজলামোর ফল। প্রাঙ্ক করতে করতে এরকম একটা পর্যায়ে চলে যেত যে একে অপরের কথা তারা বিশ্বাস করত। ফের পরে কি হতো যে সেটা প্রাঙ্ক ছিল। এখন তার সহজে ফোনে কেউ অদ্ভুত কিছু বললে কেউ কারো কথা বিশ্বাস করে না। আর নিজের উপর নিজেরই মেজাজ খারাপ হলো প্রান্তির। বুঝলো অতি ফাজলামোর মজা এরকমই ফল দেয়। নিজেদের জালে নিজেরাই ফাঁসা জারে বলে, সেরকমটা হয়েছে। কিছুতেই আবিশাকে বিশ্বাস করাতে পারলো না যে তার সত্যি বিয়ে হয়ে গেছে। শেষমেশ রেগে মেগে গিয়ে ফোন কেটে দিল প্রান্তি। শেষে আবিশাকে একটা মেসেজ দিয়ে ফোন রাখতে গিয়ে দেখলো আননোন নাম্বার থেকে একটা ফোন মেসেজ এসেছে। মেসেজ দেখার আগে নম্বরটা গভীর মনোযোগ খেয়াল করলো সে। নম্বরটা তার পরিচিত, তবে সেভ করা হয়নি ইচ্ছে করি। নম্বরটা দেখে কোনো কারণ ছাড়াই হঠাৎই সমস্ত শরীর কাটা দিয়ে উঠল প্রান্তির। তারপর মেসেজটা পড়তেই হৃদস্পন্দন কিছু সময়ের জন্য থেমে রইল তার। আর কখনো লাল শাড়ি পরিস না, বুকে কাঁপন ধরে, নজরে নেশা লেগে যায়, চেয়েও নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় না রে। বিয়ের 1 সপ্তাহ কেটে গেছে। জীবনের পথ চলাটা পূর্বের ন্যায় যেভাবে চলছিল সেভাবেই চলছে প্রহান আর প্রান্তির। ন্যূনতম কোনো পরিবর্তন নেই, শুধু নামেই যেন তারা স্বামী স্ত্রী। সম্পর্কের প্রভাবটা যেন দুজনের মধ্যে কারোর নেই। সে পূর্বের ন্যায় চলাফেরা, ঘোরাঘুরি, কলেজ যাওয়া, দুষ্টুমি, ফাজলামো সব কিছুর কোনো কিছুতেই যেমন আগেও বাধা ছিল না প্রান্তির, এখনোই তার ওই কাঠকোঠা মানুষটা যে তার স্বামী, সম্পর্কের প্রভাব আর দাবি না থাকায় সেটা যেন এই 1 সপ্তাহতে ভুলতেই বসেছে সে। আগের নেই মানুষটা কোনো কিছুতেই তাকে কিচ্ছু বলে না। যদিও প্রান্তির মানুষটাকে নিয়ে ভাবনা ছিল অন্যরকম, যে বিয়ের পর তাকে মানুষটা স্বভাবের বিপরীতে গিয়ে ঘা বাসিয়ে আর নিজের মতো করে তাকে চলতেই দেবে না। স্বামিত্ব ফলিয়ে এতদিনে নিজের ইচ্ছে মতো চলার বিঘ্নতা ঘটাবে। ওই মানুষটার স্বভাবের কর্মকাণ্ডগুলো তার উপর প্রতিফলিত করবে। এতদিনে মানুষটার বিপরীতে ঘা বাসানোর শাস্তি স্বরূপ যখন তখন নিজের উপর স্বামীর অধিকার দেখাবে। কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত করে মানুষটা। আগের ন্যায় নিজে যেভাবে চলছিল সেভাবেই চলছে আর তাকেও চলতে দিচ্ছে। বাড়িতে থাকলে আগের ন্যায় সামনাসামনি পড়ে গেলে বা হঠাৎ নজরে নজরে মিলে গেলে যেমনটা দুজনের চোখ নামিয়ে নিত, প্রয়োজন ছাড়া একে অপরের সাথে কথা না বলা, সেই পূর্বের সব কিছুর মতো নিয়ম মাফিক চলছে। কোনো কিছুতেই কোনো পরিবর্তন নেই বিদায় দুজনের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এটা যেন বেমালুম ভুলতেই বসেছে প্রান্তি। আর ওই মানুষটার কি খবর তার জানা নেই। আপু, আমি একটা কথা আজ 1 সপ্তাহ ধরে খুব ভাবছি। ডাইনিং টেবিলে বসে সকালের খাবার খাচ্ছে আদ্র, নিদ্র আর প্রান্তি। তিনজনের আজ স্কুলে 7ই মার্চের ছুটি। টেবিলে ওরা 3 জন ছাড়া আপাতত কেউ নেই। মামারা আগেই খেয়ে নিয়েছে। নিজেদের কর্মক্ষেত্রের উদ্দেশ্য একটু পর বের হবে বিদায় মামিরাও তাদের সঙ্গ দিতে ব্যস্ত। আর নানি আম্মা নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন। আপাতত ওনারও সকালে খাওয়া দাওয়া শেষ। ফুলবানু রান্না করে নিজের কাজ করছে আর ওরা 3 জন নিরিবিলি খাচ্ছে। বাড়ির অন্য সদস্যরা আর কোথায় কে কি করছে এটা প্রান্তির জানা নেই। যমজ দুজনের মধ্যে আদ্র বরাবরই কম কথা বলে, কিন্তু নিদ্র দুনিয়ার প্রশ্নের ঝুড়িটা যেন তার মাথায় নিয়ে বসে আছে সে। নিজের ভাবনার মাঝে নিদ্রের কথাটা শুনে কপাল কুঁচকে গেল প্রান্তির। কিছুটা কৌতুকের স্বরে সে বলল, তা কি এত গবেষণা করে চলেছেন আমার ছোট্ট ভাইয়া যান? বলুন দেখি আপনার ভাবনার কুল কিনারা মেলানো যায় কিনা। এই যে তুমি এখন দাদা ভাইয়ের বউ হয়ে গেছো, আগে তো আমাদের আপু ছিলে, এখন তো দাদা ভাইয়ের বউ হয়ে ভাবি হয়ে গেছো। এখন তোমাকে আপু বলে ডাকা উচিত নাকি ভাবি? কপাল আরও কুঁচকে গেল প্রান্তিক। কিছু সময় নিদ্রের মুখের দিকে তাকিয়ে ফের খাবারে মনোযোগ দিল। প্রবাদে আছে না, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া পড়শির ঘুম নেই। নিদ্রের হয়েছে তাই। যার বউ তার সেই সম্পর্কের অধিকারে ফলানোর কোনো খোঁজ নেই, ভাইগুলোর সেই সম্পর্কের নাম দেওয়ার জন্য ঘুম নেই। তোকে এসব নিয়ে এত ভাবতে কে বলেছে? আমি আগে তোর যেমন আপু ছিলাম এখনো সেই আপু। তোর দাদা ভাইয়ের সাথে বিয়ে হয়েছে বলে তোর সেই আপুর সম্পর্ক ধুয়ে মুছে যায়নি। সো আপু বলেই ডাকবি। ভাবি আবার কি?
কিন্তু ভাইয়ের বউকে তো সবাই ভাবি বলে ডাকে আপু, তবে আমরা কেন ডাকবো না? সবাই ডাকলেও তোরা ডাকবি না, ওকে? না, ইটস নট ওকে। খাবার বাদ দিয়ে চিয়ায় শুদ্ধ নিদ্রর দিকে ঘুরে বসলো প্রান্তি। নিদ্র ওই নট ওকে, ওই নট ওকে মানে কি? হ্যাঁ, আমি যা বলছি তাই হবে। ওকে। এত সহজে মেনে নিল কিভাবে? এত সহজে মানার ছেলে তো নিদ্র নয়। তাহলে কপাল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কুঁচকে ফেল প্রান্তি। হঠাৎ নিদ্রকে ভদ্র বাচ্চার ন্যায় মাথা নিচু করে চুপচাপ খেতে দেখে সন্দেহ আরও গাঢ় হলো প্রান্তির। আদ্র নিদ্র তো তখনই শান্ত হয়ে যায় যখন ভাবনা সেখানে ক্ষান্ত রেখে সামনে তাকালো প্রান্তি। সিঁড়ির গোড়ায় ফর্মাল ড্রেস আপে মানুষটাকে শান্ত নজরে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে নিদ্রের চুপ হয়ে যাওয়ার কারণটা বুঝতে পারলো প্রান্তি। এবার নিজেও মাথা নিচু করে নিল সে। তবে নিদ্রকে যে কারণে মাথা নিচু করে নিয়েছে সেই কারণে মাথা নিচু করেনি সে। যে মানুষটা খাওয়ার সময় এত বকবক একদম পছন্দ করে না, বরং এ কারণে ইদানিং মানুষটাকে যে কোনো বেশে দেখলে তার বুকের মধ্যে অদ্ভুতভাবে কিছুমিছু একটা হয়ে যায়। ভালো কি মন্দ সেটার অনুভব সে করতে চায় না, শুধু জানে কিছু একটা হয় যা কখনো আগে অনুভব হয়নি। আরে আমাদের নতুন মামনি কেমন আছে? ছেলে কণ্ঠের এমন উচ্ছল সম্বোধনে আবারও মুখ উঁচু করে তাকালো প্রান্তি। তবে এবার আর সামনের দিকে নয়, পেছনে ফিরল সে। বুবুমনের পুরো ফ্যামিলি আজ হাজির। সাফিন দুলাবের অফিসের ঝামেলায় তিনি এ বাড়িতে খুবই কম আসেন, তবে বুবুমনি সপ্তাহে 2-1 আসেন। সাথে পুতুলকে নিয়ে আসেন, অর্থাৎ বুবুমনির 7 বছরের মেয়েকে। বুবুমনির পড়ুকে ছেলেটাও কম আসে। ছেলেটাও আজ এসেছে পড়ার জন্য। ছেলেটাকে নানু বাড়িতে খুবই কম দেখা যায়। আর তারাই উচ্ছল কণ্ঠের পুরনো সম্বোধন খালামণি বাদ দিয়ে প্রান্তিকে মামুনি বলে ডাকা। সবার সামনে প্রান্তিকে লজ্জায় ফেলল। লজ্জা কাটাতে তাড়াতাড়ি প্রান্তি বলল, ওরে বাবা, আমাদের পড়ুকে ছেলেটার তবে নানা বাড়িতে আসার সময় সুযোগ মিলল। খবর যে আজ ধামাকা। পূর্ণ সাহেব পড়াশুনো ছেড়ে আজ নানু বাড়িতে। ছেলেটা প্রান্তির প্রায় বছর খানেকের ছোট, বিদায় প্রায় সমবয়সী হওয়ায় দুষ্টুমি ফাজলামো হয়। সে হিসাবে পূর্ণকে কথাটা বলল। সে উত্তর দেওয়ার আগে পাশ থেকে তার বাবা বলল, শালিকা, এখন তো আমার শালার বউ হয়ে গেছো, কি বলে তাকে সম্বোধন করা যাবে বলো তো প্রান্তিকা? আজ হঠাৎ সবার সম্বোধন নিয়ে পড়লো কেন প্রান্তির বুঝে আসছে না, কিন্তু বিষয়টাতে সে বেশ লজ্জা পাচ্ছে। কিন্তু যাকে নিয়ে সম্বোধন তার তো কোনো সারা শব্দ নেই। আর চোখে পেছনে তাকানোর চেষ্টা করলো প্রান্তি। না, বান্দা সেখানে নেই। তবে গেল কোথায়? এখানে তো ছিল, বাহিরেও তো যেতে দেখলো না। তবে প্রান্তির মনে মনে ভাবনার মাঝে তার দিকে এগিয়ে এলো সবাই। ভালো মন্দ আলাপন হলো সবার সাথে। তার মধ্যে দাদি আম্মার রুম থেকে বের হলো প্রহান। ভার্সিটিতে আজ 7ই মার্চের ছুটি থাকলেও যেতে হবেই তাকে, অনুষ্ঠান আছে। আর ইদানিং ভার্সিটিতে যাওয়ার আগে দাদি আম্মার সাথে সাক্ষাৎ করে যায় সে। ওনার শরীরে ভালো মন্দ খবরটা রোজ ভার্সিটিতে যাওয়ার আগে খোঁজ নিয়ে যাওয়া, ওনাকে দেখে যাওয়াটা জরুরি মনে করে প্রহান। আজও অনার্থ হলো না। প্রহান ড্রয়িং রুমে আসতেই সবাইকে দেখে ভালো মন্দ আলাপন সারল। পূর্ণ আমার সাথে কথা সেরে নানুর রুমের দিকে চলে গেল। শাফিনও প্রহানের সাথে কিছু সময় কথা বলে প্রজ্ঞাকে আসতে বলে। দাদি আম্মার রুমের দিকে অগ্রসর হলো। প্রজ্ঞা আগেই সোফায় বসেছিল, সেটা দেখে তাকে সঙ্গ দিতে প্রহানও বসে পড়ল। বসার আগে হাতে থাকা ঘড়িটার দিকে নজর বুলিয়ে নিতে ভুলল না। প্রহান বসতেই মিষ্টি হেসে প্রজ্ঞা বলল, তা আমার ভাইয়ের বিবাহ সংসার জীবন কেমন চলছে আমি কি জানতে পারি? প্রহান মৃদু হাসল। ডাইনিং টেবিলের মধ্যে চেয়ারটায় বসা উচ্ছ্বসিত হয়ে কথা বলা মেয়েটাকে এক পলক দেখে নিতে ভুলল না। তারপর শান্ত কণ্ঠে বলল, যেমনটা আগে চলছিল তেমনটাই। কিছুই পরিবর্তিত হয়নি? হওয়ার কথা ছিল নাকি? তবে হয়েছে হয়তো। তোমাদের আদুরে বিড়ালটা আমাকে একটু জ্বালানো কম করেছে। আর কোনো পরিবর্তন নয়। বুবুমনি সব সময় তার পিছে লাগে। আজ প্রহানও সুযোগ ছাড়ল না। কিছুটা কৌতুকের স্বরে বলল, লাইফের নামে কিছুটা চেঞ্জিং এসেছে। আগে ব্যাচেলর লাইফ ছিল, এখন বিবাহিত ব্যাচেলর। কথাটা শান্ত ভঙ্গিমায় বলল। সেটা শুনে হেসে ফেলল প্রজ্ঞা। ফের বলল, এটা কোনো কথা হলো? বিবাহিত লাইফ থেকে আর কিছু চাই না তোর।
উঠে দাঁড়ালো প্রহান, আবারও এক পলক শান্ত নজরে ডাইনিং টেবিলে বসা রমণীকে পলকহীন নজরে দেখে নিয়ে বলল, চাই তো, তবে যেটা চাই সেটা আমি পেয়ে গেছি। আপাতত এখন আর কিছু চাই না আমার। প্রজ্ঞাও আরও কিছু বলল না। প্রহানও নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো। পুতুলকে কুলে বসিয়ে নিজে খাচ্ছে আর পুতুলকেও খাওয়াচ্ছে প্রান্তি। খাওয়া শেষ হতেই হঠাৎই কিছু একটা মনে পড়তে প্রান্তি বলল, আমার চকলেট কই পুতুল রানী? প্রত্যেকবার এ বাড়িতে আসার সময় মেয়েটা তার জন্য চকলেট নিয়ে আসে আর আসার সঙ্গে সঙ্গে সেগুলোও দিয়ে দেয়। এবার না দেওয়ায় প্রান্তি তাকে জিজ্ঞেস করলো। যদিও চকলেট তার খুবই পছন্দনীয় নয়, আবার অপছন্দনীয় নয়, কিন্তু মেয়েটার দেওয়ার অভ্যাসের খাতিরে কথাটা জিজ্ঞেস করিয়ে ফেললো। প্রান্তির আদরে প্রশ্নে মন খারাপ হলো পুতুলের। ফের গাল ফুলিয়ে বলল, মা চকলেট খেতে দেয় না মনিয়াম্মা, ডাক্তার নিষেধ করেছে তাই। কিন্তু আসার সময় তোমার কথা মনে পড়তেই বাবার কাছে আমি চকলেট চেয়েছিলাম, কিন্তু মা বাবাকে সহ আমাকেও প্রচুর বকেছে, আর বাবাকে কিছুতেই চকলেট কিনতে দেয়নি, তাই আমিও তোমার জন্য চকলেট কিনতে পারিনি। পুতুলের গাল ফুলানো কথাতে হেসে ফেলল প্রান্তি। ফের হাসি মিলিয়ে মুখটা দুঃখী দুঃখী ভাব করে বলল, মা খুব অন্যায় করেছে আমার পুতুল রানীর ওপর। ইস, এটা মোটেও ঠিক হয়নি। তাই না বলো মনিয়াম্মা? তাই, তবে দাঁতের যন্ত্রণায় যদি আমার পুতুল রানীটা কষ্ট পায় তবে কিন্তু মা ঠিকই করেছে। কথাটা মনোপুত না হলেও কিছু বলল না পুতুল। প্রহানকে এদিকে আসতে প্রান্তির কুলে থেকে নেমে প্রহানের সামনে গিয়ে দাঁড়ালো। ফের আদুরি বলল, মামা চকলেট কিনবো? পুতুলের দাঁতের বিষয়টা সম্পর্কে জানে প্রহান, তাই চকলেট কেনার পক্ষপাতিত্ব নয়। তবুও মেয়েটার আদরি ভঙ্গিতে বলা কথাটা ফেলতে না পেরে বলল, আচ্ছা চলো। পুতুলের হাত ধরে বাড়ির বাইরের দিকে অগ্রসর হলো প্রহান। বিষয়টা প্রান্তির নজর এড়োলো না, তবে খাওয়া শেষ হওয়ার সে আর ডাইনিং টেবিলে বসে থাকলো না। উঠে সোফায় বসা প্রজ্ঞার পাশে গিয়ে বসলো। দুজনের মধ্যে টুকিটাকি কথা চললো। কিছু সময় যেতে পুতুলও ফিরে এলো। পুতুলের 2 হাত ভরা চকলেট, কিন্তু অনেকগুলো চকলেটের মধ্যে 2টো আলাদা ফ্লেভারের চকলেট দেখে কপাল কুঁচকে গেল প্রান্তির। অনেকগুলো ডেয়ারি মিল্ক চকলেটের মধ্যে 2টো কিটক্যাট, যা প্রান্তির খুবই পছন্দের না হলেও পছন্দের। চকলেটের মধ্যে এই ফ্লেভারের চকলেট তার খেতে ভালো লাগে। এ দুটো তোমার মনিয়াম্মা? কিটক্যাট চকলেট 2টো হাতে ধরিয়ে দিয়ে পুতুল চলে গেল। কোমল কণ্ঠে এটাও বলতে বলতে বলল, আমি আদ্রনিদ্র মামাকেও কিছু চকলেট দিয়ে আসি। চকলেট 2টো হাতে নিয়ে সেদিকে তাকিয়ে রইল প্রান্তি। এমনটা নয় মানুষটার দেওয়া কিছু সে নেয় না, বরং খুবই স্বাচ্ছন্দ্য নেয় সে। ওই মানুষটা কোথাও ঘুরতে গেলে বা শপিংয়ে গেলে বাড়ির কারোর জন্য কিছু না নিয়ে আসলো, তার আর আর্দ্র নিদ্রের পছন্দ অনুযায়ী কিছু না কিছু নিয়ে আসে। আর সম্পর্ক তাদের যেমনই থাক, তারাও সেটা সদরে গ্রহণ করে। কিন্তু আজ যেন চকলেট 2টো নিয়ে অদ্ভুত কেমন কেমন অনুভব হলো প্রান্তির। সে কেমন কেমন করা অনুভবের মধ্যে অন্যরকম ভালো লাগার অনুভূতি অনুভব হলো তার।